হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের এইচএসসি ফিজিক্সের নতুন আরেকটি চ্যাপ্টারে। আজকে আমরা যে চ্যাপ্টারটি স্টার্ট করতেছি সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা, যেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 1। তো আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটি এরকমভাবে কমপ্লিট করব যাতে এই প্লেলিস্টটা কমপ্লিট করার পরে তুমি তোমার হচ্ছে কলেজের একাডেমিক পরীক্ষা, তারপর হচ্ছে যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট, সেটা হচ্ছে তোমার হোক ভার্সিটি অথবা জিএসটি, অথবা হোক সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, মানে যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্টে যাতে তুমি হচ্ছে এক ধাপ এগিয়ে থাকতে পারো। শুধু এগিয়ে থাকাই নয়, মানে টোটালি যাতে কমপ্লিট হয়, আমরা সেই ব্যাপারটাই হচ্ছে এখানে এনশিওর করতে চেষ্টা করব। ঠিক আছে, তো হচ্ছে আজকে আমরা যে ব্যাপারটা মানে শুরু করব বা হচ্ছে আমাদের লেকচার টপিক আর কি, যেটা সেটা হচ্ছে আমি লেকচারের শুরুতেই তোমাদের সাথে আমার চ্যাপ্টার রুটম্যাপটা শেয়ার করে নেব। মানে এই চ্যাপ্টারটা যে আমরা হচ্ছে কমপ্লিট করব, কিভাবে অগ্রসর হব, প্রতিটা টপিক বা কয়টা পার্টে ভাগ করতেছি আমরা এই চ্যাপ্টারটাকে, সেই অংশটা। তারপর হচ্ছে আমরা টপিকে চলে যাব। টপিকে হচ্ছে গিয়ে আজকে আমরা কভার করব তাপমাত্রা ও থার্মোমিটার বিষয়ক আলোচনা এবং হচ্ছে গিয়ে থার্মোমিটার রিলেটেড ম্যাথ। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো হচ্ছে আজকে আমরা কমপ্লিট করব। তাহলে চলো হচ্ছে গিয়ে আমরা অগ্রসর হই। তো শুরুতেই তোমাদের সাথে আমি চ্যাপ্টার রুটম্যাপটা শেয়ার করে নিই। এই চ্যাপ্টারটাকে হচ্ছে গিয়ে আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে গিয়ে মেইনলি দুইটা পার্টে ভাগ করতে পারি। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে তাপ ও থার্মোমিটার বিষয়ক আলোচনা। ঠিক আছে, যেহেতু চ্যাপ্টারটার নাম তাপগতিবিদ্যা, তাহলে এই চ্যাপ্টারের অংশ জুড়ে হচ্ছে আমরা আলোচনা করব তাপমাত্রা, এবং তাপমাত্রা যে আমরা পরিমাপ করি একটা যন্ত্র বা স্কেল, সেটা হচ্ছে থার্মোমিটার। মানে আমাদের এই প্রথম যে পার্টটা, এই প্রথম পার্টে এই রিলেটেড আলোচনাগুলাই থাকবে এবং হচ্ছে এই রিলেটেড ম্যাথগুলাই থাকবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে দ্বিতীয় যে পার্ট সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার সূত্রসমূহ নিয়ে। ঠিক আছে, আমাদের তাপগতিবিদ্যার মোট 4টা সূত্র আছে। ঠিক আছে, তো মোট 4টা সূত্র থাকলেও প্রথম যে সূত্রটা সেটাকে হচ্ছে আমরা শূন্যতম সূত্র বলি। দ্বিতীয় যে সূত্রটা এটাকে বলি আমরা হচ্ছে প্রথম সূত্র। ঠিক আছে, মানে আমরা যদি সিরিয়ালি বলি যে 4টা সূত্র, 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, 4 নম্বর সূত্র, এরকমভাবে যদি বলি তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্রমানুসারে একটা কম পাই। মানে প্রথম সূত্রটাকে আমরা শূন্যতম সূত্র বলি। ঠিক আছে, 1 নম্বর যে সূত্রটা সেটাকে আমরা বলি শূন্যতম সূত্র। তারপরে হচ্ছে আমাদের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। ঠিক আছে, এখন আমাদের শূন্যতম সূত্র নিয়ে তেমন আলোচনা নেই, জাস্ট হচ্ছে একটা ডেফিনেশন। কিন্তু পরবর্তী যে সূত্রগুলা, এই সূত্রগুলোর সাথে রিলেটেড আরও কিছু টপিক আছে। ঠিক আছে, তো আমরা মেনলি কী কাজটা করব, আমরা হচ্ছে কি প্রতিটা সূত্র পড়ব এবং এই সূত্র রিলেটেড যে টপিকগুলো হইতে পারে সেই টপিকগুলোর বিস্তারিত আলোচনাও আমরা করব এবং রিলেটেড ম্যাথ হচ্ছে কি আমরা কমপ্লিট করব। যদি আমি হচ্ছে কি আজকে শেয়ার করি যে আমাদের কোন সূত্রের অধীনে কোন টপিকগুলো আছে। ঠিক আছে, আমাদের প্রথম যে সূত্রটা, এই সূত্রের অধীনে টপিক হচ্ছে কি তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজের সম্পর্ক, তাপগতীয় প্রক্রিয়া আছে 4টা। ঠিক আছে, তারপরে হচ্ছে শক্তির নিত্যতা। মেনলি হচ্ছে কি আমাদের প্রথম যে সূত্রটা, এই সূত্রটা শক্তির নিত্যতা সূত্রেরই একটা ভিন্ন রূপ। ঠিক আছে, বা একটা রূপ। তো আমরা এই ব্যাপারগুলোই হচ্ছে কি মেনলি প্রথম সূত্রের অধীনে আলোচনা করব। আমাদের দ্বিতীয় যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে আমাদের তাপ ইঞ্জিনের ধারণা দেয়। তো এইটার অধীনে হচ্ছে আমাদের টপিক কার্নো ইঞ্জিন এবং হচ্ছে আমাদের রেফ্রিজারেটর। ঠিক আছে, আর আমাদের যে তৃতীয় সূত্রটা সেটা হচ্ছে আমাদের এনট্রপি বিষয়ক ধারণা দেয়। মানে আমরা হচ্ছে গিয়ে ওই তৃতীয় সূত্রের অধীনে এনট্রপি যে টপিকটা সেটা হচ্ছে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার রুটম্যাপটা। তাহলে এখন আমরা টপিকে যেতে পারি। চল হচ্ছে আমরা টপিক স্টার্ট করি। তো আমাদের হচ্ছে গিয়ে টপিকে যাওয়ার আগে আরেকটা ব্যাপার এখানে বাকি আছে। আমরা হচ্ছে মেইনলি যে চ্যাপ্টারটা কমপ্লিট করব। ঠিক আছে, আমরা হচ্ছে চ্যাপ্টার রুটম্যাপটা যে তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে, তো সেইখানে হচ্ছে কি আমরা প্রতিটা টপিকই খুব সুন্দর করে আলোচনা করব, রিলেটেড ম্যাথ হচ্ছে কভার করব, যাতে তোমাদের হচ্ছে মেইন কনসেপ্টটা হয়ে যায় এবং হচ্ছে রিলেটেড সব ধরনের ম্যাথ তুমি করতে পারো। এই লেকচারগুলো কমপ্লিট করার পরপরই তুমি তোমার হচ্ছে গিয়ে বোর্ড সিকিউ, অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চেনগুলো, এগুলো অনায়াসে করতে পারবা। ঠিক আছে, তো তারপরেও আমাদের হচ্ছে গিয়ে চ্যাপ্টারের যে মেইন লেকচারগুলো, এইগুলোর শেষে আমরা হচ্ছে আরও 4টি স্পেশাল ক্লাস দেব। ঠিক আছে, এই 4টি স্পেশাল ক্লাস কী কী, আমাদের হচ্ছে প্রথম যে স্পেশাল ক্লাসটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের জ্ঞান এবং অনুধাবনমূলক কোয়েশ্চেনের প্র্যাকটিস। কী কী কোয়েশ্চেন বিগত বছরগুলোতে আসছে বা কী কী কোয়েশ্চেন হইতে পারে সেই ব্যাপারগুলো আলোচনা করবো আমরা হচ্ছে একটা স্পেশাল ক্লাসে। আরেকটা স্পেশাল ক্লাসে হচ্ছে আমাদের সিকিউ যে হচ্ছে কোয়েশ্চেন, সেগুলো আমরা প্র্যাকটিস করব। আরেকটা স্পেশাল ক্লাসে হচ্ছে আমরা বোর্ড, ভার্সিটি, জিএসটি এবং মেডিকেল স্ট্যান্ডার্ড যে এমসিকিউগুলো আছে, মানে তথ্যভিত্তিক যে এমসিকিউগুলো, এবং হচ্ছে কি এক সূত্রে করে ফেলতে পারি এরকম এমসিকিউ, এই ব্যাপারগুলো হচ্ছে কি আমরা প্র্যাকটিস করব। আর হচ্ছে আমাদের স্পেশাল ক্লাস 4-এ আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এবং হচ্ছে কিছু অ্যাডভান্স সিকিউ ম্যাথ প্র্যাকটিস করব। এইগুলোর জন্য আলাদা স্পেশাল ক্লাস রাখার কারণ, যাতে হচ্ছে আমাদের মেইন যে হচ্ছে লেকচারগুলো, সেই লেকচারগুলোর ডিউরেশন যাতে কম হয় এবং হচ্ছে লেকচার নাম্বার যাতে কম হয়, মানে হচ্ছে কি আমাদের ক্লাসগুলো যাতে কম্প্যাক্ট হয়। যারা তোমরা জাস্ট হচ্ছে টপিক দরকার তারা হচ্ছে গিয়ে ওই লেকচারগুলো ফলো করবা, আর যারা আলাদা ডেডিকেটেডভাবে হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও তারা যাতে স্পেশাল ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিস করতে পারো, এই জন্য এই ব্যাপারটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস করা। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে চলো টপিকে চলে যাই।
তো আমরা হচ্ছে গিয়ে চায়ের কাপে গরম চা রেখে পান করে অভ্যস্ত, অনেক সময় হচ্ছে আমরা এই ব্যাপারটা করি। তো কখনো যদি আমরা ভুলে যাই যে আমি তো হচ্ছে চা তৈরি করে রাখছি বা হচ্ছে পান করতেছিলাম, হুট করে গল্পের আমেজে আমি হচ্ছে ডুবে গেলাম, তো কিছুক্ষণ পর আমরা দেখি কি ওই চাটা যেটা এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। তো ব্যাপারটা তখন আমরা বলি হচ্ছে তাপটা আসলে গেল কোথায়। আমাদের হচ্ছে চায়ের যে ব্যাপারটা সেটা তো একসময় হচ্ছে গিয়ে কি গরম ছিল অনেক বেশি, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে সেটা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তার মানে মিন করতেছে যে আসলে এখান থেকে তাপটা বের হয়ে গেছে, চলে গেছে। তো এই যে তাপটা চলে গেছে তার মানে মিন করতেছে কি তাপ কি আসলে চলাচল করতে পারে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, এক বস্তু থেকে অন্য বস্তুতে চলে যেতে পারে। হ্যাঁ, ব্যাপারটা আসলেই তাই, তাপ আসলে চলাচল করতে পারে, যদিও এটাকে আমরা হচ্ছে দেখি না, মানে তাপকে আমরা না দেখতে পারি না টাচ করতে পারি, জাস্ট কি করতে পারি, অনুভব করতে পারি। এই যে অনুভূতির যে ব্যাপারটা, অনুভবের যে ব্যাপারটা, এই যে তাপ, এই তাপটা কিন্তু চলাচল করতে পারে, এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হতে পারে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যা কাকে বলবো, ওই যে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের চলাচল, ঠিক আছে, এবং হচ্ছে তাপ ও কাদের যে সম্পর্ক, এইগুলো নিয়ে যে আলোচনা করা হয় সেই বিদ্যাটাকে আমরা বলি হচ্ছে তাপগতিবিদ্যা। তো তারপরে আমরা চলো ডেফিনেশনটা একটু সুন্দর করে দেখি যে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক শক্তির পারস্পরিক রূপান্তর, ঠিক আছে, মানে হচ্ছে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তো তাপ এবং যান্ত্রিক, ঠিক আছে, এই দুইটা শক্তির পারস্পরিক রূপান্তর, মানে আমি যদি তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি অথবা যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করি, ঠিক আছে, মানে পারস্পরিক রূপান্তর ও সম্পর্ক। সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে, আমি তাপকে যদি হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি তাহলে হচ্ছে কি পরিমাণ শক্তি পাবো বা কী পরিমাণ কাজ করতে পারবো, অথবা যান্ত্রিক শক্তিকে যদি আমি তাপ শক্তিতে রূপান্তর করি তাহলে আমি কী পরিমাণ হচ্ছে গিয়ে তাপ তৈরি করতে পারবো। এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে রূপান্তর ও সম্পর্ক নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় তাপগতিবিদ্যা, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে চ্যাপ্টারের নামটা যেহেতু তাপগতিবিদ্যা, তো এই নামটা সম্পর্কে আমাদের আইডিয়া দরকার ছিল, আশা করি আমরা কিছুটা আইডিয়া নিতে পারছি। তাহলে চলো এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। তো শুরুতেই হচ্ছে আমাদের জানতে হবে তাপ আসলে কি, ঠিক আছে। তাপ অ্যাকচুয়ালি এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়, আর হচ্ছে যদি বর্জন করে তাহলে হচ্ছে বস্তু ঠান্ডা হয়। জাস্ট তুমি এই ডেফিনেশনটাই ফলো করতে পারো, তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়, বর্জন করলে ঠান্ডা হয়, ঠিক আছে। বা তুমি আরও সুন্দর করে ডেফিনেশন লিখতে পারো, ডেফিনেশন তুমি নিজের মতো করে লিখতে পারো, এরকমভাবে লিখতে পারো যে তাপ হচ্ছে আমাদের এক প্রকার শক্তি যেটা আমাদের হচ্ছে গিয়ে কি গরম অথবা ঠান্ডার অনুভূতি জায়গায়, ঠিক আছে। তো আমি একটা করে ডেফিনেশন এখানে হচ্ছে গিয়ে দিয়ে রাখছি স্লাইডে, তোমরা ইচ্ছা করলে অল্টারনেটিভ নিজেরা হচ্ছে গিয়ে বই ফলো করতে পারো অথবা বের করতে পারো, ঠিক আছে। ওকে, তো আরও কিছু ব্যাপার তুমি হচ্ছে মাথায় রাখতে পারো যে তাপ, ওকে, দ্বিতীয়টা দেখো যে তাপ হলো এক প্রকার শক্তি যা উৎস বস্তু থেকে ঠান্ডা বস্তুতে স্থানান্তরিত হয়। তার মানে হচ্ছে আমাদের তাপের যে চলাচলটা, আমরা একটু আগে যে বলছিলাম তাপের চলাচল, এটা মেনলি হচ্ছে উৎস বস্তু থেকে, মানে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে স্থানান্তরিত হয় বা সঞ্চালিত হয়। এই যে সঞ্চালিত হচ্ছে, এই সঞ্চালিত বা হচ্ছে স্থানান্তরের প্রক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে গিয়ে, মানে আমরা এই প্রক্রিয়াগুলোকে তিনটা প্রক্রিয়াতে ভাগ করতে পারি, মানে তাপের যে চলাচলটা এটা হচ্ছে তিনটা উপায়ে হতে পারে, ঠিক আছে। তো উপায়গুলো চলো একটু আমরা দেখে নিই, আমি তোমাদের জাস্ট হচ্ছে গিয়ে এক কথায় বলে যাব, তোমরা নোট করে ফেলতে পারো। যে একটা হচ্ছে পরিবহন, পরিবহন ব্যাপারটা আসলে কি, যে একটা অন্য থেকে অন্য অন্যতে স্থানান্তর, কিন্তু অন্যগুলো আসলে কি নিজেদের জায়গা পরিবর্তন করবে না। ধর আমি যদি তোমাদেরকে এরকমভাবে বলি যে একটা কঠিন পদার্থ, ঠিক আছে, কঠিন পদার্থের অণুগুলো তো আন্তঃনৈমিক আকর্ষণ বল যেহেতু অনেক বেশি, তাহলে এই অণুগুলা কিন্তু স্থান চেঞ্জ করে না, ঠিক আছে, স্থান কিন্তু চেঞ্জ করে না। এখন হচ্ছে কি এই কঠিনের মধ্যে দিয়ে যখন তাপ সঞ্চালিত হয় তখন কি হয় যে এই অণুটা তাপ গ্রহণ করে পাস করে দেয় তার সাথে একটাকে, ঠিক আছে। তো ও গ্রহণ করে, ও কিছুটা রেখে পাস করে দেয় কি ওর কাছে, মানে এই যে এরকমভাবে অণুর মাধ্যমে, ঠিক আছে, পাশাপাশি যে অণুগুলোর মাধ্যমে যে হচ্ছে গিয়ে স্থানান্তরটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে পরিবহন। তারপর এটা হচ্ছে আমাদের পরিচলন ব্যাপারটা আসলে কি, এই যে এই অণুগুলা নিজেদের জায়গা পরিবর্তন করে ফেলে, ঠিক আছে, তরল পদার্থ এবং হচ্ছে বায়বীয় পদার্থের জন্য এই ব্যাপারটা বেশি ঘটে, ঠিক আছে। তাহলে পরিবহন কার জন্য বেশি ঘটে, আমাদের কঠিন পদার্থের জন্য। আর পরিচলন এবং হচ্ছে তোমার কি, হ্যাঁ, পরিচলন ঘটে হচ্ছে তোমার তরল এবং গ্যাসীয় পদার্থের জন্য। তো এখানে তো হচ্ছে অণুগুলো অনেক দূরে দূরে থাকে, আন্তঃনৈমিক আকর্ষণ বলেও কম, তো অণুগুলো যেদিকে ইচ্ছে সেদিকে ছোটাছুটি করতে পারে। ধর হচ্ছে গিয়ে এই প্রথম অণুটা হচ্ছে তাপ গ্রহণ করে ও কী করতে পারে, এই যে এইদিকে চলে যেতে পারে। তো হচ্ছে ও আসে, ও আবার তাপটা গ্রহণ করে, মানে এরকমভাবে আর কি, অণুগুলো তাপ গ্রহণ করে ওই তাপটা নিয়ে এসে নিজে চলে যায়, ঠিক আছে। তো পরিচলনটা বেশি দেখা দেয় আমাদের তরল এবং বায়বীয়। আর হচ্ছে আমাদের বিকিরণ হচ্ছে কি আমাদের কোনো প্রকার মাধ্যম ছাড়া, ঠিক আছে, আমরা ইজি করে বললে হচ্ছে গিয়ে শূন্যস্থান বলতে পারি, ঠিক আছে। শূন্যস্থানের মধ্যে দিয়ে শূন্যস্থানের মধ্যে দিয়ে যে তাপটা চলাচল করে, ঠিক আছে, এটা তরঙ্গ আকারে চলাচল করে ওয়েভ ফরম্যাটে, ঠিক আছে, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা যেহেতু মাধ্যম নেই কোনো,
তাহলে হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গের মাধ্যমে যে তাপটা স্থানান্তরিত হয়, ঠিক আছে, বা সঞ্চালিত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি বিকিরণ। তাহলে দেখো বিকিরণের একটা এক্সাম্পল হতে পারে কি, সূর্য থেকে যে আমাদের এই পৃথিবীতে আলোটা আসে, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে যে তাপটা আসে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে যে তাপের জন্য বলবো বিকিরণ, আর এটা আসে হচ্ছে গিয়ে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ফরম্যাটে, ঠিক আছে। তো তরঙ্গের তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, এই তরঙ্গের বেগ হচ্ছে তোমার আলোর বেগের সমান, ঠিক আছে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে তোমাকে যদি এই রিলেটেড কোশ্চেন আসে যে সূর্য থেকে যে আমাদের এখানে তাপ আসে তার বেগ কি বা কী ফরম্যাটে আসে, এটাকে আমরা কি বলবো, তাহলে বিকিরণ বলবো। আর বেগ তোমাকে বললাম, এইগুলো তোমরা হচ্ছে গিয়ে নোট করে ফেলতে পারো, ঠিক আছে। এগুলো আলাদা স্পেশাল ক্লাসে আমরা আবার আলোচনা করব, আপাতত এগুলো নোট করে ফেলো, ওকে। তারপরে কোনো বস্তু থেকে, যদি কোনো বস্তু থেকে তাপ আমাদের শরীরে আসে তাহলে হচ্ছে আমরা গরম অনুভব করি, ঠিক আছে। আমরা গরম কখন অনুভব করি, যখন কোনো বস্তু থেকে তাপ আমাদের গায়ে আসে। আর যদি তাপ আমাদের শরীর থেকে কোনো বস্তুতে যায়, ঠিক আছে, মানে আমাদের হচ্ছে শরীর থেকে কোনো একটা বস্তুতে তাপ চলে গেছে, মানে আমাদের দেহ থেকে তাপ রিলিজ হয়ে গেছে, বের হয়ে গেছে, তো তখন আমরা হচ্ছে খানিকটা ঠান্ডা অনুভব করি, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের কি তাপ পরিমাপের একক। আমরা যে পড়তেছি যে হচ্ছে গিয়ে তাপ এক প্রকার শক্তি, বা আরও ইজি করে বললে হচ্ছে তাপ এক ধরনের রাশি। তো হচ্ছে কি তাপ শক্তি বা রাশি যেটাই বলো, আমরা তাকে পরিমাপ করতে পারি, ঠিক আছে। এখন তাপ পরিমাপের যে একক, সেই এককটা হচ্ছে কি আমাদের দুইটা একক আমরা এখানে মেনলি পড়বো। এই এককগুলো মেনলি হচ্ছে মতবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো চলো আমরা দেখে নিই কোন মতবাদের ভিত্তিতে আসলে তাপের একক কী। তো হচ্ছে আমাদের ক্যালোরিক যে মতবাদ, সেই মতবাদ অনুসারে তাপের একক হচ্ছে ক্যালোরি, ঠিক আছে। এখন ক্যালোরিক মতবাদটা আসলে কি, ক্যালোরিক মতবাদটা হচ্ছে গিয়ে তাপ ক্যালোরিক নামক এক প্রকার ওজনহীন অদৃশ্য কণা, ঠিক আছে। মানে তাপকে হচ্ছে শুরুতে মানে একদম অদৃশ্য এবং হচ্ছে ওজনহীন একটা কণার সাথে চিন্তা করা হয়েছিল, যা সব বস্তুর মধ্যে প্রবেশ করতে পারে, ঠিক আছে। এটা একটা মতবাদ ছিল আর কি, জাস্ট, এবং পরস্পরকে বিকর্ষণ করে, ওরা পরস্পরকে বিকর্ষণ করে। কোনো বস্তুতে ক্যালোরিক প্রবেশ করলে বস্তু গরম হয় এবং বস্তু হতে নির্গত হলে বস্তু ঠান্ডা হয়, ঠিক আছে। তো এটা ছিল আমাদের ক্যালোরিক মতবাদ। এই ক্যালোরিক মতবাদ অনুসারে তাপের একক ক্যালোরি। তো 1 ক্যালোরি আসলে আমরা কাদেরকে বলবো বা কতটুকু পরিমাণ কি হচ্ছে আমরা 1 ক্যালোরি বলবো, যে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 1 ডিগ্রি সেলসিয়াস, অথবা তুমি 1 কেলভিনও বলতে পারো, সমস্যা নেই। 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলি হচ্ছে 1 ক্যালোরি, ঠিক আছে। তো এটা গেল ক্যালোরিক মতবাদ। তারপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে গতীয় মতবাদ, ঠিক আছে। গতীয় মতবাদ অনুসারে আমাদের হচ্ছে গিয়ে তাপের যে এককটা, সেই এককটা হচ্ছে তোমাদের জুল, ঠিক আছে। তো গতীয় যে মতবাদটা সেটা হচ্ছে গিয়ে মানে আমেরিকান বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড সর্বপ্রথম হচ্ছে গিয়ে মানে নিয়ে আসছেন। তো তিনিই বলতেছেন যে তাপ হচ্ছে অণুগুলার গতিশক্তির বহিঃপ্রকাশ, মানে হচ্ছে কি তাপ এক ধরনের শক্তি আর কি। এই শক্তিটা হচ্ছে কি অণুগুলার গতিশক্তির বহিঃপ্রকাশ। তো যেহেতু হচ্ছে সে এক প্রকার শক্তি, তাহলে আমরা হচ্ছে কি তার বিনিময়ে কী করতে পারবো, কাজ করতে পারবো, ঠিক আছে। এটা ছিল আমাদের গতীয় মতবাদ, ওকে। তারপর হচ্ছে কি আমাদের যেহেতু তাপ এক প্রকার শক্তি, এই মতবাদটা প্রতিষ্ঠিত হয়েছে। তো আগে যে দুইটা হচ্ছে একক ছিল, একটা হচ্ছে আমাদের ক্যালোরি একক ছিল আর হচ্ছে জুল একক ছিল। তো বিভিন্ন পরীক্ষা এবং গবেষণার মাধ্যমে যে বিজ্ঞানী জেমস প্রেস্কেট জুল এই ক্যালোরি এবং হচ্ছে কি আমাদের জুলের মধ্যকার একটা সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। মানে উনি এরকমভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন যে আমি যদি 1 ক্যালোরি তাপশক্তি খরচ করি তাহলে আমি কী পরিমাণ কাজ করতে পারি, ঠিক আছে। অথবা আমি যদি 1 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করতে চাই তাহলে আমার কী পরিমাণ যান্ত্রিক শক্তি ব্যয় করতে হচ্ছে, ঠিক আছে। এটা তিনি পরীক্ষা নিরীক্ষার সাপেক্ষে প্রমাণ করেন, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রমাণটা হয়েছে প্রায় 1840 থেকে 1850-এর দিকে, ঠিক আছে। এক বই একটু এদিক সেদিক করে লেখা আছে। তো সবথেকে রিলায়েবল যেটা আমি পাইছি সেটা হচ্ছে গিয়ে 1847, ঠিক আছে। তো 1847 সালে তিনি এই ব্যাপারটা প্রকাশ করেন, ঠিক আছে। শুধুমাত্র জেমস প্রেস্কেট জুল না, আরও অনেকজন হচ্ছে গিয়ে এটার উপর গবেষণা করছেন বা পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু ওনার অবদানটাই বেশি, যে কারণে হচ্ছে গিয়ে মেইনলি মানে ওনার ব্যাপারটাই হচ্ছে গিয়ে এক্সট্রা করে তুলে ধরা হয়, ঠিক আছে। তাহলে ওনার যে হচ্ছে ব্যাপারগুলো এগুলো আমি পয়েন্ট আকারে একটু বলি। তাহলে হচ্ছে বিজ্ঞানী জেমস প্রেস্কেট জুল পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন 4.2 জুল যান্ত্রিক শক্তি ব্যয় করে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করা যায়। মানে তুমি যদি হচ্ছে 4.2 জুল যান্ত্রিক শক্তি ব্যয় করো তাহলে তুমি 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে পারবে, ঠিক আছে। তার মানে মিন করতেছে কি, আমি যদি 1 ক্যালোরি তাপ শক্তি এখন ব্যয় করি, ঠিক আছে, তাহলে আমি কি পরিমাণ কাজ করতে পারবো, 4.2 জুল কাজ করতে পারবো। এই হচ্ছে আমাদের তাপ এবং কাজের সম্পর্ক, ঠিক আছে। বা তুমি বলতে পারো তাপও তো আসলে এক ধরনের শক্তি। তো আমি হচ্ছে বলতে পারি যে তাপ শক্তি ক্যালোরি এককে এবং হচ্ছে গিয়ে কাজের মধ্যকার
সম্পর্ক। তো 1 ক্যালোরি সমান 4.2 জুল, ঠিক আছে। তো এই যে সম্পর্কটা উনি তৈরি করছেন এটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা, ঠিক আছে। এটাকে কি বলা হয়? তাপের যান্ত্রিক সমতা। তো তাপের যান্ত্রিক সমতার একটা সূত্র আছে তোমার, সূত্রটাকে আমরা এরকমভাবে প্রকাশ করি, যে ইকুয়াল তোমার WH, ঠিক আছে। এই তাপের যান্ত্রিক সমতাটা যেটা, এই সূত্রটা দ্বারা তোমাকে মিন করতেছে যে হচ্ছে গিয়ে তাপের যান্ত্রিক সমতা, এই ডাব্লিউ যেটা এটা হচ্ছে তোমার কাজ, মানে কী পরিমাণ কাজ আমি করলাম বা যান্ত্রিক শক্তি ব্যয় করলাম, আর এটা হচ্ছে তোমার হিট, ঠিক আছে, মানে কী পরিমাণ হিট উৎপন্ন হয়েছে অথবা খরচ হয়েছে, ঠিক আছে। তো এই সূত্রটাও তুমি হচ্ছে মাথায় রাখবা, কারণ আমাদের প্রথম সূত্র শেষে এই সূত্র রিলেটেড কিছু মেথড কিন্তু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। তো এই তাপের যান্ত্রিক সমতার যে এককটা, আমরা তো হচ্ছে গিয়ে তাপের একক পড়লাম, এখন তাপের যান্ত্রিক সমতার যে এককটা সেটা হচ্ছে তোমার জুল পার ক্যালোরি, ঠিক আছে। তাপের যান্ত্রিক সমতার একক সমান তোমার জুল পার ক্যালোরি, ঠিক আছে। দেখো উপরে যেহেতু আমরা কাজ বলছি, কাজের একক জুল, নিচে হচ্ছে আমাদের তাপের একক হচ্ছে ক্যালোরি, এ হচ্ছে আমাদের জুল পার ক্যালোরি। তো এই এককটাও কিন্তু আসতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন হচ্ছে আমাদের তাপমাত্রা, তাপ তো আমরা পড়লাম, এখন হচ্ছে আমাদের তাপমাত্রা। এখন তাপমাত্রার ব্যাপারটা আসলে কি? তাপমাত্রা হচ্ছে গিয়ে বস্তুর একটা তাপীয় অবস্থা, ঠিক আছে। বস্তুটা আসলে কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা, ঠিক আছে, এটা মিলিয়ে হচ্ছে আমরা যে ব্যাপারটা দ্বারা পরিমাপ করি সেটা হচ্ছে তাপমাত্রা। তারপর আরও সুন্দর ডেফিনেশন এখানে আছে, দেখো যে তাপমাত্রা বা ঔষধ হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটিকে অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে আনলে তা তাপ দেবে নাকি নেবে। মানে আমি যদি দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে আনি, ঠিক আছে, দুইটা বস্তু আমি পরস্পরের সংস্পর্শে আনি, ধরো এটা একটা বস্তু, এটা অন্য একটা বস্তু, এ বস্তু বি বস্তু, ধরো এটা এ বস্তু, এটা বি বস্তু, আমি যদি তাদেরকে সংস্পর্শে আনি তো দেখা যাবে হচ্ছে গিয়ে এ বস্তু তাপ নিবে নাকি বি বস্তু নিবে, মানে কে গ্রহণ করবে বা কে তাপ হচ্ছে হারাবে, সেটা হচ্ছে আমরা যে ব্যাপারটা দ্বারা ডিফাইন করি বা নির্ধারণ করি বা নিশ্চিত হই, সেটা হচ্ছে আমাদের তাপমাত্রা। তো এখান থেকে মাথায় রাখবা যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপের যে প্রবাহটা, আমরা শুরুতে যে বলছি প্রবাহ বা হচ্ছে কি সঞ্চালিত হওয়া, বা চায়ের কাপের যে এক্সাম্পল দিছি যে হচ্ছে আমাদের চায়ের কাপ থেকে তাপ বের হয়ে গেছে, ঠিক আছে, কোথায় চলে গেছে? পরিবেশে চলে গেছে। এই যে তাপের প্রবাহটা, এই প্রবাহটা হয় মেনলি উচ্চ তাপমাত্রা থেকে, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে, তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে, বাকি এটা তুমি হচ্ছে লিখে ফেলো, থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে তুমি লিখে রাখো। তো আমরা এইটাই হচ্ছে ডেফিনেশনটা। এখন হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক, আমরা তো তাপ পরিমাপের একক দেখলাম, এখন হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপের একক। তো তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে গিয়ে এটা স্কেলের উপর ডিপেন্ড করে, বিভিন্ন ধরনের স্কেল আছে, আমরা যে স্কেল দিয়ে পরিমাপ করি সেটার ভিত্তিতে আসলে এককটা নির্ধারণ হয়। তো আমাদের হচ্ছে গিয়ে এই স্কেলগুলোকে তুমি হচ্ছে যন্ত্র বলি না, আমরা মিলে হচ্ছে তাপমাত্রা পরিমাপক স্কেল বলি। তো অনেক ধরনের স্কেল হইতে পারে, ঠিক আছে, ইচ্ছা করলে তুমি নিজেও একটা স্কেল আবিষ্কার করতে পারো, কোনো সমস্যা নেই। তো হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে যে পরিচিত, ঠিক আছে, পরিচিত স্কেলগুলোর মধ্যে সবথেকে বেশি পরিচিত তিনটা স্কেল হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। তো এই স্কেলগুলোর ভিত্তিতে যে আমি এককগুলো বলি, তাই হচ্ছে সেলসিয়াস স্কেলে তুমি যদি পরিমাপ করো তাহলে একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তুমি যদি ফারেনহাইট স্কেলে পরিমাপ করো তাহলে হচ্ছে তোমার ডিগ্রি ফারেনহাইট, আর তুমি যদি কেলভিন স্কেলে পরিমাপ করো তাহলে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে জাস্ট কেলভিন, ঠিক আছে। তাহলে আমাদের তাপমাত্রা পরিমাপের জন্য এই তিনটা একক হচ্ছে আমরা মেইনলি ইউজ করব। তো সেলসিয়াস স্কেলটা হচ্ছে অনেকটা মেট্রিক স্কেলের মতো, এই যে আমরা হচ্ছে গিয়ে কিলোমিটার, তারপরে হচ্ছে তোমার কি কেজি, বড় একক যে পরিমাপ করি কেজি, ঠিক আছে, এই পরিমাপগুলোর সাথে হচ্ছে কি যে আমরা হচ্ছে গিয়ে মানে মিলাতে চেষ্টা করি, তাই হচ্ছে তাপমাত্রা যে সেলসিয়াস এককটা, সেই এককটা হচ্ছে গিয়ে এই সিস্টেমগুলোর সাথে একত্রে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, মানে মেট্রিক যে সিস্টেম এটার অংশ। তো হচ্ছে তারপরে আমাদের থাকতেছে থার্মোমিটার। এই যে আমরা হচ্ছে গিয়ে একটু আগেই দেখলাম যে দুইটা বস্তুতে আমি তাপীয় সংস্পর্শে আনি, তাহলে কে তাপ নেবে অথবা কে তাপ হচ্ছে গিয়ে কি হারাবে, সেটা ডিপেন্ড করতেছে তাপমাত্রার উপর, ঠিক আছে। তাপমাত্রা যার বেশি সে আসলে হারাবে, তাপমাত্রা যার কম সে আসলে তাপ গ্রহণ করবে। এই যে এখন হচ্ছে গিয়ে আমাদের তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে। এখন তাপমাত্রাটা যে আমি সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে চাই, মানে নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই আমার একটা স্কেল দরকার বা একটা যন্ত্র দরকার। এই স্কেলটাকে আমরা বলতেছি হচ্ছে থার্মোমিটার। আমরা যদিও হচ্ছে কিছুটা অনুমান করতে পারি, ঠিক আছে, আমাদের পরিবেশের যে তাপমাত্রাটা বলতে পারি আজকের দিনে তাপমাত্রা মনে হয় 20-25 হবে, বা গরম পানি হচ্ছে কি হাতে টাচ করে কিছুটা আইডিয়া নিতে পারি, কিন্তু এটা কিন্তু সঠিক না, জাস্ট অনুমান নির্ভর।
আমরা যদি সঠিকভাবে নির্ভুলভাবে পরিমাপ করতে চাই তাহলে যে যন্ত্রটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের থার্মোমিটার। তাহলে থার্মোমিটার ডেফিনেশনটা একটু দেখে নাও। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় এবং বিভিন্ন বস্তুর তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায় তাকে বলা হয় তোমার থার্মোমিটার। ঠিক আছে, তো চলো আমরা সামনের দিকে যাই। এখন হচ্ছে আমাদের তাপের প্রবাহ, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, তাপের প্রবাহটা আসলে কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর। ঠিক আছে, যে দুটি বস্তুর তাপমাত্রা যদি ভিন্ন হয়, ঠিক আছে, এবং যদি একটিকে অন্যটির সংস্পর্শে আনা হয়, তাহলে যে বস্তুর তাপমাত্রা বেশি, যে একটু আগে যেটা হচ্ছে আমি লিখে দিয়েছিলাম, এটা এখানে দেখো আবার লিখা আছে, তাহলে যে বস্তুর তাপমাত্রা বেশি সেখান থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে, ঠিক আছে, তাপ স্থানান্তরিত হয়, একেই তাপের প্রবাহ বলে। এটাকে তুমি তাপের হচ্ছে কি সঞ্চালনও বলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে তাপের প্রবাহ ব্যাপারটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে গিয়ে সে কারণে তাপের প্রবাহের দিক দিয়ে অনেক সময় তাপমাত্রার সংজ্ঞা দেওয়া যায়। ঠিক আছে, তাহলে যেহেতু তাপের প্রবাহটা হয় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে, তাহলে প্রবাহের থেকেও আমরা হচ্ছে তাপমাত্রা সম্পর্কে একটু আইডিয়া নিতে পারি। ঠিক আছে, তাহলে কখন তাপের প্রবাহটা হবে না বলো তো? যখন হচ্ছে তাদের তাপমাত্রা সমান হয়ে যাবে। যেহেতু তাপের প্রবাহটা হয় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে, ঠিক আছে, তাহলে কখন প্রবাহটা অফ হয়ে যাবে? ঠিক আছে, প্রবাহটা অফ হয়ে যাবে যখন তাদের তাপমাত্রা সমান হয়ে যাবে। তো এই ব্যাপারটা ওখানে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত দুটি তাপমাত্রা একই জায়গায় না পৌঁছাবে ততক্ষণ তাপের প্রবাহ চলতেই থাকবে। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, ধরো আমি একটা ডালু জায়গা থেকে, ধরো একটা পাহাড় থেকে, যে ধরো একটা পাহাড় থেকে এরকম চিন্তা করো, একটা এরকম পাহাড়ি উঁচু নিচু জায়গা থেকে আমি একটা বস্তু ফেলে দিলাম। ঠিক আছে, এখন ধরো বস্তুটাকে যে আমি হচ্ছে এই যে এখান থেকে ফেলে দিলাম, তাহলে এই যে এইদিকে আসতেছে আসতেছে, তো যতক্ষণ হচ্ছে কি যে এরকম ডাল বেয়ে নামবে তখন কিন্তু তাদের মধ্যকার হচ্ছে কি ধীরে ধীরে কী হবে, মানে শক্তি গতিশক্তি জমা হবে, ধীরে ধীরে এই বিয়োগ শক্তিটা গতিশক্তিতে রূপান্তর হবে। তো যখন সমতলে চলে আসবে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই শক্তি রূপান্তরটা আর হবে না। ঠিক আছে, মানে হচ্ছে কি আমাদের শক্তির যে হচ্ছে কি বিয়োগ শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়েছিল এটা কিন্তু আর হবে না, সেটা স্টপ হয়ে যাবে। তখন সেটা কি একটা নির্দিষ্ট শক্তি নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। যদি এই তলটা ঘর্ষণহীন হয় তাহলে ওই যে শক্তিটা, ওই শক্তিটা নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। তরলের জন্য সেম। ঠিক আছে, তরলের যে প্রবাহ সেটা হচ্ছে গিয়ে কি, যেখানে হচ্ছে তরলের লেভেলটা, পানির যে লেভেল বা অন্য আমরা লিকুইড প্রবাহতে বলি, লিকুইড প্রবাহতে যে উচ্চ লেভেল থেকে নিম্নের দিকে হচ্ছে কি লিকুইড প্রবাহিত হয় যতক্ষণ না তাদের লেভেল সেম হয়। এটা আমরা হচ্ছে 9, 10 এরকম পড়ছি। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে আমাদের পড়া আছে। ধরো যদি এরকম আমি যদি বলি এই যে পিস্টনযুক্ত, ঠিক আছে, ধরো এটা হচ্ছে একটু বড় এলাকা, এটা হচ্ছে ছোটো এলাকা, তো এই পর্যন্ত এখানে পানি আছে আর এখানে পানির পরিমাণ হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে, মানে লেভেলটা একটু খেয়াল করো, এখানে কিন্তু লো লেভেল, এখানে হচ্ছে গিয়ে কি হাই লেভেল। তো এখানে যে একটা হচ্ছে চাবি লাগানো থাকে, চাবিটা যদি আমি খুলে দিই তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট জায়গায় এসে এই তরলের যে প্রবাহটা সেটা অফ হয়ে যাবে। ধরো সেটা হতে পারে এরকম, যে এই পয়েন্টে আসা এই পাশের আর এই পাশের লেভেল সমান হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের তাপের যে প্রবাহটা, এই প্রবাহটাকে আমরা হচ্ছে গিয়ে এরকমভাবে তরলের যে প্রবাহ সেটার সাথেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে মিলাতে পারি। ঠিক আছে, এরকমভাবে তড়িতের প্রবাহ যে একটা আছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, সেটার সাথেও আমরা হচ্ছে গিয়ে কিন্তু মিলাতে পারি। তো আপাতত আমরা হচ্ছে এত দিকে যাচ্ছি না, আমরা যেহেতু হচ্ছে তরলের ব্যাপারটার সাথে পরিচিত, জাস্ট এটাই মাথায় রাখা। ঠিক আছে, ওকে। তো হচ্ছে কি এখন আমাদের তাপীয় সমতা কোনটাকে বলতেছি? তাপীয় সমতাটা হচ্ছে কি এই যে যখন তাপের প্রবাহটা অফ হয়ে গেছে, ঠিক আছে, এক বস্তু থেকে যে অন্য বস্তুতে তাপ প্রবাহিত হচ্ছিল, এই যে তাপের প্রবাহটা সেটা যখন অফ হয়ে যায় তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে তাপীয় সমতা। তাহলে বলো তো তাপীয় সমতাটা কখন হবে? যখন তাদের তাপমাত্রা সেম হয়ে যাবে, তখন আসলে আমরা হচ্ছে বলবো যে বস্তু দুইটা তাপীয় সমতায় চলে আসছে। তো তাপীয় সমতা থেকে আমরা ধারণা করতে পারি বা শিওর হতে পারি যে দুইটা বস্তুর তাপমাত্রাই এখন হচ্ছে গিয়ে কি সেম, বা দুইটা বস্তুর তাপমাত্রা যদি সেম হয় তো আমরা শিওর করে বলতে পারি যে তাদের মধ্যকার তাপের স্থানান্তর হবে না। ঠিক আছে, বা হলেও একটা বস্তু যতটুকু হারাবে অন্যটা বস্তু ঠিক ততটুকু গ্রহণ করে ফেলবে। ঠিক আছে, মানে কেউ হচ্ছে গিয়ে কি মানে এক্সট্রা করে হারাবে না বা এক্সট্রা করে মানে পাবে না। ঠিক আছে, এই আর কি। তাহলে যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না তাকে তাপীয় সমতা বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে তুমি হচ্ছে গিয়ে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে শিখে ফেলতে পারো বা লিখে ফেলতে পারো নোট আকারে। এগুলো হচ্ছে কি সব যে তোমার নোট করতে হবে এরকম না, তবে নোট রাখা ভালো, তাহলে দেখা যাবে পরীক্ষার আগের রাতে যে হচ্ছে কি তোমার প্রিপারেশনটা সেটা হচ্ছে নিতে ইজি হবে। ওকে, তারপরে হচ্ছে কি আমাদের তাপ এবং তাপমাত্রার পার্থক্য। তুমি যদি এই অংশগুলো মানে যে ব্যাপারগুলো অলরেডি আলোচনা করলাম এগুলো তুমি যদি হচ্ছে ভালো করে ফলো করো তাহলে আশা করি হচ্ছে কি এখন এই পার্থক্যটা তুমি নিজেই লিখতে পারবা। তো তারপর আমি যদি একটু হচ্ছে করে বলে দিই, তাহলে তাপ যেটা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি
যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়। অন্যদিকে তাপমাত্রাটা আসলে কি, তাপমাত্রা কি কোনো শক্তি? তাপমাত্রা কিন্তু কোনো শক্তি না। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, ঠিক আছে, যা থেকে আমরা জাস্ট আইডিয়া করতে পারি যে বস্তু হচ্ছে দুইটার মধ্যে আমি যদি সংস্পর্শে আনি তাহলে কে হারাবে তাপ আর কে তাপ গ্রহণ করবে, ঠিক আছে, বা কোন বস্তুটা বেশি ঠান্ডা বা কোন বস্তুটা বেশি গরম, ঠিক আছে, এই আর কি। তাপ পরিমাপের একক সেটা হচ্ছে আমাদের জুল, আর আমাদের তাপমাত্রা পরিমাপের যে একক সেটাকে আমরা বলি হচ্ছে কেলভিন। এখন শুধুমাত্র কিন্তু কেলভিন না, একটু আগে আমরা বলছি সেটা সেলসিয়াস হইতে পারে, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে অন্যটা হইতে পারে, কেলভিন স্কেলে অন্যটা হইতে পারে। তো হচ্ছে কি বিভিন্ন স্কেলের উপর ভিত্তি করে একক ভিন্ন রকম হইতে পারে, কিন্তু কেলভিন যে স্কেলটা সেটাকে হচ্ছে আমরা পরম স্কেল বলি, এবং হচ্ছে আমরা বেশিরভাগ গাণিতিক ক্যালকুলেশনে আমাদের হচ্ছে কেলভিন স্কেলটা ইউজ করি, সেজন্য আমাদের এখানে কেলভিনটা ইউজ করছি। ওকে, তাপ প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না, ঠিক আছে, আমরা তাপের যে প্রবাহটা সেটা হচ্ছে তাপের যে পরিমাণ সেটার উপর নির্ভর করে না। ব্যাপারটা দ্বারা আসলে আমরা কী বোঝাচ্ছি চলো একটু দেখি। ধরো এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এটা হচ্ছে আমাদের অন্য আরেকটা বস্তু, ঠিক আছে। ধরো এই বস্তুটা একটু বড় বস্তু আমি অঙ্কন করলাম। তো ধরো এই যে এই বস্তুর তাপমাত্রা হচ্ছে গিয়ে আমরা বলছি তাপের পরিমাণের উপর ডিপেন্ড করে না। ওকে, আমি আগে তাপমাত্রা লিখি। তো এই বস্তুটা ছোটো বস্তু, এই বস্তুর তাপমাত্রা হচ্ছে ধরো তোমার 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। আর এই বস্তু যেটা এটার তাপমাত্রা ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস। আর তাপের ব্যাপারটা যদি আমি বলি, ধরো এই যে বস্তুটা ছোটো বস্তু, আমি ধরলাম দুইটা প্রায় হচ্ছে কি সেম ম্যাটেরিয়ালসের তৈরি। তো এটার জন্য হচ্ছে আমি বলতে পারি কি এই বস্তুর যে তাপ, এই বস্তুর মধ্যে টোটাল যে হচ্ছে কী পরিমাণ তাপ শক্তি জমা আছে এটা আমি ধরলাম হচ্ছে ধরো 200 জুল, 200 জুল। আর এই বস্তুটাতে ধরো আছে হচ্ছে কি তোমার 4000 জুল। তাহলে বুঝতেই পারতেছো যে এই বস্তুতে কিন্তু তাপের পরিমাণ অনেক বেশি, ঠিক আছে, এই বস্তুটার মধ্যে তাপের পরিমাণ অনেক বেশি, এই বস্তুতে তাপের পরিমাণ অনেক কম। তারপরেও যদি তাদেরকে আমি সংস্পর্শে আনি তাহলে দেখা যাবে যে আমাদের হচ্ছে গিয়ে এই যে উচ্চ তাপমাত্রার যে বস্তু, মানে এই ছোটো বস্তুটা থেকে আসলে বড় বস্তুর দিকে তাপের প্রবাহটা হবে, ঠিক আছে। মানে হচ্ছে কি এখানে তাপের শক্তি কিন্তু কম ছিল, মানে তাপ শক্তি কম ছিল, কিন্তু তাপ শক্তি কম থাকার ফলে যে সব গ্রহণ করবে এরকম না। মনে রাখবা অলওয়েজ তাপের প্রবাহ অনলি ডিপেন্ড করে তাপমাত্রার উপর, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাবে। তাপ কতটুকু আছে না আছে এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। তো এই ব্যাপারটাই বলছে তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। তাপের প্রবাহটা তাহলে কিসের উপর ডিপেন্ড করে? শুধুমাত্র হচ্ছে গিয়ে তাপমাত্রার উপর। ওকে, দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে, ঠিক আছে। ধরো হচ্ছে গিয়ে এক গ্লাস পানি আমি চিন্তা করলাম, এটা হচ্ছে ধরো তোমার 1 বালতি পানি, ঠিক আছে। তো ধরো আজকের দিনের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই যে গ্লাস, এই গ্লাসের তাপমাত্রা হবে তোমার 3 ডিগ্রি সেলসিয়াস। এই যে বালতির পানি, এটার তাপমাত্রা কত হবে তোমার 3 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যেহেতু এখানে হচ্ছে কি উপাদান মানে হচ্ছে পানির যে পরিমাণ, এই পরিমাণ যেহেতু এখানে কম, তাহলে এখানে মোট তাপ কী হবে? কম হবে। ধরো আমি ধরলাম এখানে হচ্ছে 200 জুল তাপ আছে, আর এখানে তাহলে তুমি ধরো হচ্ছে 5000 জুল তাপ আছে। তাহলে দেখো তাপের পরিমাণ কিন্তু ভিন্ন, ঠিক আছে। দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এই যে তাপমাত্রা কিন্তু সেম, এটাও 3 ডিগ্রি সেলসিয়াস, এটাও 3 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপের পরিমাণ কি ভিন্ন। তো এই ব্যাপারটা আর কি এখানে বলছে। তারপরে ফাইনালি যদি আমি এটা বলি লাস্টের যেটা, এটা হচ্ছে গিয়ে দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। এখন এরকম হইতে পারে, ধরো হচ্ছে গিয়ে তাপের পরিমাণ একই, ঠিক আছে। আমি 1 গ্লাস পানিতে যে পরিমাণ তাপ আছে, 1 গ্লাস হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে অন্য কোনো পারদ চিন্তা করতে পারো, সেম তাপ আছে, কিন্তু তাদের তাপমাত্রা কিন্তু ভিন্ন হতে পারে। তো এইগুলো জাস্ট হচ্ছে কি তোমরা অনুধাবনমূলক কোয়েশ্চেনে আসতে পারে, এখান থেকে জাস্ট দেখে নাও। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে এখন আমরা চলো সামনের দিকে যাই। এখন এই যে আমাদের তাপমাত্রা পরিমাপক স্কেল থার্মোমিটার, এই থার্মোমিটার আসলে আমরা কীভাবে তৈরি করতে পারি বা এইগুলো আসলে কীভাবে কাজ করে, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে এখন আমরা আলোচনা করব। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে থার্মোমিটার তৈরির সূত্র, ঠিক আছে। এখন থার্মোমিটার আসলে হচ্ছে গিয়ে তৈরি করা হয় পদার্থের যে তাপমিতিক ধর্ম, ঠিক আছে, সেই ধর্মকে কাজে লাগিয়ে। এখন পদার্থের তাপমিতিক ধর্মটা আসলে কি সেটা চলো আমরা একটু ক্লিয়ার করি। পদার্থের তাপমিতিক ধর্ম হচ্ছে গিয়ে এখানে লেখা থাকার কথা যে তাপমাত্রিক ধর্ম বা তাপমিতিক ধর্ম, যে পদার্থের তাপমাত্রার তারতম্যের জন্য, ঠিক আছে, তাপমাত্রার পরিবর্তনের জন্য পদার্থের যে সকল ধর্ম, ঠিক আছে, যে সকল ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে, এবং এই পরিবর্তন লক্ষ্য করে সহজে সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়, সেই ধর্মকেই পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে। আমি তোমাদের হচ্ছে কি ব্যাপারটা একটু সহজ করে মানে উপস্থাপন করি। এটা হচ্ছে কি, এটা তো তোমরা মুখস্থ করবাই যদি অনুধাবনমূলক কোয়েশ্চেনে আসে। আমি পার্সোনাল একটা হচ্ছে কি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করি। ধর হচ্ছে গিয়ে আমরা তো ক্যালেন্ডার থেকে কি করি, আমাদের ক্যালেন্ডার থেকে আমরা ডেট এবং হচ্ছে গিয়ে কি
ডে সম্পর্কে আইডিয়া পাই, ঠিক আছে, বা হিসাব রাখি ডেট এবং ডে। এখন ধরো এরকম হলো যে হচ্ছে পৃথিবী থেকে সকল ক্যালেন্ডার উদাও হয়ে গেছে, নিঃশ্বাস হয়ে গেছে, যদিও এটা অসম্ভব, তারপরেও তুমি জাস্ট চিন্তা করো যে উদাও হয়ে গেছে। এখন ধরো যখন ক্যালেন্ডার ছিল তখন হচ্ছে গিয়ে আমি এরকম একটা নিয়ম মেনে ঘুম থেকে উঠতাম, ঠিক আছে, মানে এটা আমি অলওয়েজ মেনে চলতাম, ঠিক আছে, অলওয়েজ আমি এটা মেনে চলতাম। এবং এই ব্যাপারটা যে আমার মধ্যে একদম স্বয়ংক্রিয়ভাবে প্রাকৃতিকভাবে হচ্ছে কি থেকে থাকতো, ঠিক আছে। ধরো যে ব্যাপারটা থাকতেছে সেটা বলি, যে ধরো হচ্ছে মাসের 1 তারিখে আমি ঘুম থেকে উঠি হচ্ছে গিয়ে দুপুরে 1টায়, 2 তারিখ ঘুম থেকে উঠি হচ্ছে দুপুর 2টায়, 3 তারিখ ঘুম থেকে উঠি হচ্ছে দুপুর 3টায়, ঠিক আছে। তো এই ব্যাপারটা যে আমি আগে থেকে 100% স্ট্রিক্টভাবে মেনে চলি, ঠিক আছে, অলওয়েজ আমার সাথে এটা হয়, তাহলে ক্যালেন্ডার যদি হারায়ও যায়, মানে উদাও হয়ে যায় সারা পৃথিবী থেকে এক যুগে, তারপরেও ঘড়ি থেকে কিন্তু তুমি ডেটে আবার চলে আসতে পারো। কীভাবে? ধরো হচ্ছে গিয়ে তুমি আমার পাশে এসে অপেক্ষা করবা, যে হচ্ছে গিয়ে বা আমার বাসায় এসে অপেক্ষা করবা যে আজকে আমি ঘুম থেকে কয়টায় উঠতেছি। যদি আমি হচ্ছে আজকে 5টায় ঘুম থেকে উঠি, তাহলে তার মানে কি আজকে 5 তারিখ, ঠিক আছে। আমি যে হচ্ছে গিয়ে রাত 8টায় উঠি, তাহলে হচ্ছে মাসের 8 তারিখ। তো এই ব্যাপারটা কখন হবে? যখন আমি নিয়মিতভাবে, ঠিক আছে, আমি সবসময় এই ব্যাপারটা মেনে চলবো, ঠিক আছে, তখনই কিন্তু এটা সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব না। যদি র্যান্ডম হয় যে আজকে ঘুম থেকে যখন ইচ্ছা তখন উঠলাম, পরদিন হচ্ছে গিয়ে কি যখন ইচ্ছা তখন উঠলাম, আগে পরে কোনো ম্যাটার না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে তুমি স্ট্যান্ডার্ড ধরতে পারবা না, ঠিক আছে। তো এই আর কি ব্যাপারটা। তো আমাদের পদার্থের কিছু ধর্ম আছে, যে ধর্মগুলাই তাপমাত্রার বেসিসে নিয়মিতভাবে সূক্ষ্মভাবে, ঠিক আছে, খুব সুন্দরভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে। তো এই ধর্মটাকে পর্যবেক্ষণ করি মেনলি হচ্ছে গিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করি, ঠিক আছে। তো থার্মোমিটার মেনলি হচ্ছে গিয়ে এই ব্যাপারটাকে নিয়েই কাজ করে। ধরো আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো পদার্থের যে রোধ, ঠিক আছে, রোধ হচ্ছে গিয়ে একটা তাপমিতিক ধর্ম, পদার্থের রোধ। তোমরা তো হচ্ছে রোধ সম্পর্কে আইডিয়া আছে, 9 10 পড়ছো, ঠিক আছে। এখন ধরো একটা তারের হচ্ছে গিয়ে আমি যদি বলি জাস্ট রোধের কথাই চিন্তা করো, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন, তখন তার রোধ হচ্ছে ধরো 1 ওহম। ধরো 1 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা, ঠিক আছে, তখন হচ্ছে রোধ ধরো 1.5 ওহম, 5 ওহম। 2 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা, তখন তার রোধ হচ্ছে ধরো 2 ওহম। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমাদের দেখতেছি হচ্ছে রোধটা কি হচ্ছে 0.5 হারে বাড়তেছে, ঠিক আছে। বা আমি তোমাদের সাথে সম্পর্কটা একটু সুন্দর করে উপস্থাপন করতে পারতাম, ওকে, যাই হোক, এটাই আপাতত হচ্ছে গিয়ে মাথায় রাখো। জাস্ট এটা তো জাস্ট এক্সাম্পল, মানে অলওয়েজ যে এরকমভাবে বাড়বে এরকম না, কিন্তু জাস্ট বোঝানোর জন্য, ওকে। তাহলে এটা যদি অলওয়েজ, ঠিক আছে, আমরা যদি দেখি যে এই ব্যাপারটা অলওয়েজ এই তারটার জন্য হচ্ছে, মানে তাপমাত্রার বৃদ্ধির জন্য, ঠিক আছে, তাপমাত্রার বৃদ্ধির জন্য অলওয়েজ সে হচ্ছে গিয়ে কি এই ব্যাপারটা মেনে চলতেছে, তখন কিন্তু এই তারটাকে আমি একটা থার্মোমিটার আকারে চিন্তা করতে পারবো। ধরো একদিন আমি হচ্ছে চিন্তা করলাম যে হচ্ছে দেখি তো আজকের দিনের তাপমাত্রা কত, তো আমি হচ্ছে ধরো আমি ওই রোদের ওই যে তারটা ছিল এই তারের রোদ আমি পরিমাপ করলাম, মেপে দেখলাম যে হচ্ছে তার রোদ হচ্ছে আজকে 3 ওহম, ঠিক আছে। তো 3 ওহম কথাটা মানে কি 2 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 3-এর জন্য ছিল 2.5, তার মানে আজকের দিনের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। মানে এই যে আমি এই তারটাকে তখন কী করে ফেলতে পারি, একটা থার্মোমিটার হিসাবে চিন্তা করতে পারি, ঠিক আছে। তো আমাদের এই যে ধর্মটা আসলে রেগুলার এবং হচ্ছে নিয়মিত হারে খুবই সূক্ষ্মভাবে চেঞ্জ হচ্ছিল, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে পদার্থের তাপমাত্রিক ধর্ম, বা হচ্ছে এটাকে তাপমিতিক ধর্ম তুমি বলতে পারো, ওকে। আচ্ছা, তাহলে যে সকল পদার্থের এই বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, মানে যে তাপমাত্রিক বৈশিষ্ট্য আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে তাপমাত্রিক পদার্থ, ঠিক আছে, বা তাপমিতিক পদার্থ। তো এই ডেফিনেশনগুলো একটু মাথায় রাখবে। এখন তাপমিতিক ধর্ম বা তাপমাত্রিক ধর্ম কী কী হইতে পারে? তোমার হচ্ছে রোধ হইতে পারে, ঠিক আছে, পরিবাহী রোধ হইতে পারে। রোধ 2 ধরনের হইতে পারে আর কি, 2 ধরনের রোধের, একটা হচ্ছে পরিবাহীর রোধ, আর একটা হচ্ছে অর্ধপরিবাহীর, ঠিক আছে, অর্ধপরিবাহী রোধ হইতে পারে হচ্ছে তোমার চাপ, ঠিক আছে, হইতে পারে তোমার হচ্ছে আয়তন। তো এইগুলো হচ্ছে মেইনলি আমাদের পদার্থের তাপমাত্রিক ধর্ম। তো এই তাপমাত্রিক ধর্মকে কাজে লাগিয়ে মেইনলি হচ্ছে আমরা থার্মোমিটার তৈরি করি। তো এই থার্মোমিটার তৈরি আরেকটা হচ্ছে মেইন কনসেপ্ট আছে, তো আমরা চলো হচ্ছে কি ওই মেইন কনসেপ্টটাও দেখবো। তো তার আগে হচ্ছে আমাদের জানতে হবে যে মেইন কনসেপ্টটা যে আমরা ফলো করব, এই মেইন কনসেপ্টটা হচ্ছে আমাদের কোন ধরনের স্কেলের জন্য কেমন হয়, ঠিক আছে। তো আমাদের হচ্ছে থার্মোমিটারের জন্য আমরা হচ্ছে মেইনলি 2 ধরনের থার্মোমিটার হচ্ছে কি এরকমভাবে মানে বানাতে পারি, বা হচ্ছে কি ফর্মুলা দাঁড় করাতে পারি। তো একটা হচ্ছে আমাদের 2 স্থির বিন্দু থার্মোমিটার, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের 2 স্থির বিন্দু থার্মোমিটার, এটা হচ্ছে আমাদের 1 স্থির বিন্দু থার্মোমিটার। এখন 2 স্থির বিন্দু থার্মোমিটার কি, 1 স্থির বিন্দু থার্মোমিটার অ্যাকচুয়ালি আসলে কি,
তো এই যে একটু আগে যে আমরা দেখছিলাম যে 0°C তাপমাত্রায় আমাদের হচ্ছে গিয়ে তারের যে রোধ সেটা হচ্ছে 1 ওহম। তো এটা কিন্তু আমি এই 0°C তাপমাত্রাটাকে বিশেষভাবে আমি চিহ্নিত করছি। আমি তো হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য তার রোধ কত হবে সেটা তো আমার হচ্ছে গিয়ে আর মানে একদম মুখস্থ রাখা পসিবল না। আমরা কি করতে পারি, এই যে 0°C তাপমাত্রার যে রোধটা, এই রোধটা আমরা ধরো মুখস্থ রাখলাম, আর পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে প্রতি ডিগ্রি সেলসিয়াসে কী পরিমাণ হচ্ছে গিয়ে তার রোধ বৃদ্ধি পায়। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে ধরো আমরা মুখস্থ রাখলাম। তো এই যে আমি 0°C তাপমাত্রায় তার রোধ আমি মুখস্থ রাখলাম বা একটা স্ট্যান্ডার্ড ধরলাম, সেটা আসলে একটা স্থির বিন্দু, সেটাকে আমরা একটা স্থির বিন্দু বলতে পারি, স্থির বিন্দু। তো এরকমভাবে যদি আমি অন্য আরেকটা তাপমাত্রায়ও তার রোধ একদম কত হয় সেটা আমি মুখস্থ রাখি, তো সেটা হবে আরেকটা স্থির বিন্দু। ঠিক আছে, তো এরকমভাবে যদি আমি কোনো একটা থার্মোমিটার এরকমভাবে তৈরি করি যেখানে তার দুইটা স্থির বিন্দু হচ্ছে আমরা মুখস্থ রাখলাম এবং হচ্ছে গিয়ে আমরা পরবর্তীতে তাপমাত্রা নির্ণয়ের জন্য সেই ব্যাপারটা ইউজ করলাম, তো সেটাকে হচ্ছে আমরা বলি দুই স্থির বিন্দু থার্মোমিটার। তো দুই স্থির বিন্দু থার্মোমিটারের মধ্যে আমাদের হচ্ছে কি দুইটা স্থির বিন্দুর মধ্যে একটা হচ্ছে তোমার নিম্ন স্থির বিন্দু আর একটা হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থির বিন্দু। এখন নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু ব্যাপারটা আসলে কি, নিম্ন স্থির বিন্দুটা হচ্ছে গিয়ে যে তাপমাত্রায়, ধর আমি রোধ থার্মোমিটারের কথাই চিন্তা করতেছি, ঠিক আছে, তাহলে নিম্ন স্থির বিন্দু আমরা বলবো হচ্ছে গিয়ে যে তাপমাত্রায়, ঠিক আছে, বা ইজি করে বললে যে পানির যে হচ্ছে আমাদের বরফ বিন্দু, ঠিক আছে, আইস পয়েন্ট, পানির আইস পয়েন্টে আমাদের যেহেতু রোধ থার্মোমিটার বলতেছি, তাহলে ওই আইস পয়েন্টের রোধটা কত হবে সেটা আমাদের আগে হচ্ছে কি ধরো নির্ণয় করলাম বা মুখস্থ রাখলাম। আইস পয়েন্ট, পানির আইস পয়েন্ট, এটাকে আমরা বরফ বিন্দু বলি। ঠিক আছে, তাহলে পানির আইস পয়েন্টে পদার্থের যে ওই তাপমাত্রিক যে ধর্মটা, ঠিক আছে, এটা আর আইস, ঠিক আছে, মানে তাপমাত্রিক যে ধর্মটা সেই ধর্মটাকে হচ্ছে আমরা নির্ধারণ করলাম বা হচ্ছে গিয়ে নির্ণয় করলাম। ঊর্ধ্বস্থির বিন্দু হচ্ছে গিয়ে পানির যে বাষ্প বিন্দু, ঠিক আছে, বা স্টিম পয়েন্ট আমরা ইংলিশে যদি বলি তাহলে এটাকে আমরা ঊর্ধ্বস্থির বিন্দু বা স্টিম পয়েন্ট বলতে পারি। তাহলে স্টিম পয়েন্টে হচ্ছে গিয়ে আমি ওই যে আমাদের পদার্থটা যে ছিল, পদার্থের যে তাপমাত্রিক ধর্মটা ছিল, আমি রোধ থার্মোমিটার নিয়ে ধরো কথা বলতেছি, যে কোনো ধরনের হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য হইতে পারে, সেটা প্রেশারের জন্য আমি হয়তো পি লিখতাম, আমি রোধ থার্মোমিটার ধরো হচ্ছে গিয়ে বানাচ্ছি, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে স্টিম পয়েন্ট, আমরা এই দুইটা পয়েন্টটাকে স্থির করে নেব। ঠিক আছে, যদি আমরা এরকম দুইটা পয়েন্ট স্থির করে নিই সেটাকে আমরা বলি হচ্ছে দুই স্থির বিন্দু থার্মোমিটার। ঠিক আছে, আর এই যে নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্বস্থির বিন্দু এই দুইটার মধ্যকার যে পার্থক্য সেটাকে হচ্ছে আমরা বলি মৌলিক ব্যবধান। ঠিক আছে, তো মৌলিক ব্যবধানটা আসলে কীভাবে আমরা নির্ণয় করব, বা মৌলিক ব্যবধানটা আসলে কি, মৌলিক ব্যবধান, তাহলে মৌলিক ব্যবধান হচ্ছে তোমার স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট, স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো হচ্ছে তোমাদের মুখস্থ থাকা লাগবে এখান থেকে। আর এক স্থির বিন্দু থার্মোমিটার হচ্ছে কি, জাস্ট আমি একটা নির্দিষ্ট অবস্থা, ঠিক আছে, একটা নির্দিষ্ট অবস্থায় ওই তাপমাত্রিক যে হচ্ছে মানটা বা হচ্ছে কি তাপমাত্রিক যে ধর্মটা, এই ধর্মটার মান কত সেটা হচ্ছে কি আমরা ফিক্সড করে রাখি বা হচ্ছে চিনে রাখি। ঠিক আছে, তারপরে আমাদের এই তাপমাত্রিক যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে আমাদের তাপমাত্রার সমানুপাতিক, মিনস হচ্ছে আমাদের এক স্থির বিন্দু থার্মোমিটারটা এটার বিসিসি আসলে অনেকটা হচ্ছে কি মানে দেখো আগে কিন্তু আমরা দুই স্থির বিন্দু তাপমাত্রা হচ্ছে গিয়ে কী করছিলাম, থার্মোমিটার তৈরি করছিলাম, তো ওইটা ছিল হচ্ছে কি আমাদের ঊর্ধ্বস্থির বিন্দু এবং নিম্নস্থির বিন্দু দুইটা বৈশিষ্ট্য আমি পরিমাপ করলাম, তারপরে আমি দেখি এই দুইটার মধ্যকার যে হচ্ছে কি মানে মেইন যে হচ্ছে ব্যবধান, মানে হচ্ছে কি ঊর্ধ্বস্থির বিন্দু এবং নিম্নস্থির বিন্দু এই দুইটার মধ্যকার যে গ্যাপটা, এই গ্যাপটা আসলে কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা আসলে আমরা পর্যবেক্ষণ করতাম। আর এক স্থির বিন্দু থার্মোমিটারের জন্য আমরা জাস্ট এটা চিন্তা করি যে তাপমাত্রিক যে ধর্ম, ঠিক আছে, তাপমাত্রিক যে ধর্ম, আমি তাপমাত্রিকই লিখি, তাপমাত্রিকও বলতে পারো, তাপমাত্রিক ধর্ম সমানুপাতিক হচ্ছে তোমার তাপমাত্রা, মানে তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে সেই হারে তোমার কি হয়, তাপমাত্রিক যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটাও বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের একটা স্থির বিন্দু জাস্ট আমরা ইউজ করি, একটা স্থির বিন্দু আর কি আমরা জাস্ট ওই স্থির বিন্দুটা ইউজ করি যেটা হচ্ছে গিয়ে পানির প্রৈধ বিন্দু, মানে হচ্ছে গিয়ে পানির প্রৈধ বিন্দুটা যদি না জানা থাকে আপাতত মুখস্থ লিখে রাখো যে 273.16 কেলভিন। ঠিক আছে, এই তাপমাত্রায় তাপমাত্রিক যে বৈশিষ্ট্যটা, ঠিক আছে, প্রপার্টিজ, আমি রোধ হইতে পারে, প্রেশার হইতে পারে, আমি ধর হচ্ছে প্রপার্টিজ বা এক্স লিখলাম, ঠিক আছে, বৈশিষ্ট্যটাকে এক্স দ্বারা প্রকাশ করলাম, সেটাকে হচ্ছে আমি এক্স নট দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো যেহেতু সমানুপাতিক, যেহেতু আমাদের এই তাপমাত্রিক ধর্মটা
সমানুপাতিক, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে হচ্ছে তোমার টি নট বলতে হচ্ছে তোমার ওই যে তৃতীয় বিন্দুতে যে হচ্ছে কি তাপমাত্রা মানে 273 বাক হচ্ছে তোমার টি থিটা, ঠিক আছে। তো আমি থিটা কেলভিন বা হচ্ছে জাস্ট অন্য একটা টি দিলাম যে অন্য একটা টেম্পারেচার, ঠিক আছে, সমান তোমার ওই এক্স নট মানে হচ্ছে তোমার ওই যে 273.16 কেলভিন তাপমাত্রায় যে বৈশিষ্ট্যটা মানে তৃতীয় বিন্দুতে যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যর মান বাক হচ্ছে তোমার ওই যে টি কেলভিন যে তাপমাত্রা, ওই তাপমাত্রায় তোমার বৈশিষ্ট্য। তো সমস্যা নেই, আপাতত এই ব্যাপারটা মাথায় রাখো, আমরা হচ্ছে রিলেটেড ম্যাথ তো করবোই, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে তাহলে স্থির বিন্দু যে থার্মোমিটার, এই থার্মোমিটারের হচ্ছে সূত্রটা যেটা, এটা হচ্ছে আপাতত আশা করি হচ্ছে এখান থেকেই কভার হয়ে গেছে। এখন আমরা হচ্ছে দুই স্থির বিন্দু যে থার্মোমিটার, এই থার্মোমিটারটা মেইনলি কীভাবে কাজ করে বা কীভাবে হচ্ছে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি, চলো সেই ব্যাপারটা হচ্ছে একটু কনসেপ্ট সহ আমরা দেখে নিই, ঠিক আছে। বা কীভাবে অ্যাকচুয়ালি আসলে হচ্ছে গিয়ে এই ব্যাপারটা হয় সেটা আমরা আর কি একটু দেখব। তার আগে আমরা হচ্ছে গিয়ে ওই যে তিনটা যে মেইন স্কেল, এই মেইন স্কেলের হচ্ছে গিয়ে বেসিক কিছু ইনফরমেশন সেগুলো হচ্ছে গিয়ে আমরা একটু চলো দেখব। যে আমাদের তাপমাত্রা পরিমাপক যে যন্ত্র বা স্কেল, আমাদের এখানে যে স্কেলগুলো, এই স্কেলগুলো হচ্ছে মেইনলি আমরা দুই স্থির বিন্দু থার্মোমিটার হিসেবে হচ্ছে গিয়ে ইউজ করি, ঠিক আছে। তো সেলসিয়াস স্কেল আছে, ফারেনহাইট স্কেল আছে, কেলভিন স্কেল আছে, এগুলো আমাদের একাডেমিকের জন্য এগুলোই যথেষ্ট। তারপরে হচ্ছে গিয়ে আরও এক্সট্রা কিছু স্কেলও তুমি হচ্ছে গিয়ে শিখে রাখতে পারো ইচ্ছা করলে আর কি, ঠিক আছে। এগুলো আমাদের বইয়ে নেই, তারপর তোমার যদি মনে হয় তাহলে হচ্ছে গিয়ে শিখে রাখতে পারো। এটা হচ্ছে রোমার স্কেল, রোমার, আর এটা হচ্ছে আমাদের র্যাঙ্কিন স্কেল, ঠিক আছে। এই ব্যাপারগুলো হচ্ছে কি আমরা এক্সট্রা করে শিখে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা এখন এই স্কেলগুলোর সম্পর্কে কিছুটা আইডিয়া নিয়ে নিই। তো আমাদের হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেল সম্পর্কে যদি আমরা আইডিয়াগুলো নিতে চাই, তাহলে সেলসিয়াস স্কেল সম্পর্কে আমাদের আইডিয়াগুলো হচ্ছে এরকম যে সুইডেনের জ্যোতির্বিদ অ্যান্ডার্স সেলসিয়াস সর্বপ্রথম আবিষ্কার করছে 1742 সালে। এগুলো হচ্ছে তোমার ভার্সিটি বোর্ড এবং হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টের জন্য কিন্তু এগুলো আসতে পারে। আর নিম্নস্থির বিন্দু যেটা, নিম্নস্থির বিন্দু হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্বস্থির বিন্দু হচ্ছে কোনটা 100 ডিগ্রি সেলসিয়াস। নিম্নস্থির বিন্দু কিন্তু বরফ বিন্দু আমরা বলতে পারি, মানে যে তাপমাত্রায়, ঠিক আছে, ওই স্কেলের যে তাপমাত্রায় আমাদের হচ্ছে গিয়ে পানি বরফে পরিণত হয় অথবা বরফ বলতে শুরু করে পানিতে রূপান্তরিত হতে চায়, ঠিক আছে, ওই জায়গাটা আর কি। বা আমি হচ্ছে বরফ বিন্দুতে তার প্রপার্টিসটা মাপলাম, মেপে তাকে আমি হচ্ছে প্রপার্টিসটা দেখলাম এত, আর হচ্ছে এটাকে আমি ধরো একটা তাপমাত্রার নাম দিলাম আর কি। তো সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রাকে আমরা বলতেছি 0 ডিগ্রি সেলসিয়াস, আর বাষ্পবিন্দু যেটা এটাকে আমরা বলতেছি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মৌলিক ব্যবধান কত হবে? মৌলিক ব্যবধান ছিল ঊর্ধ্ব মাইনাস চিহ্ন, তার মানে হচ্ছে আমাদের 100, ঠিক আছে। এই কথাটাকে, যে মৌলিক ব্যবধানটাকে, এই মৌলিক ব্যবধানটাকে আমরা আরেকটা ভাবে প্রকাশ করতে পারি। ধরো এই যে আমাদের ঊর্ধ্বস্থির বিন্দু এবং নিম্নস্থির বিন্দু, ঠিক আছে, এই ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় রাখো, যে আমাদের নিম্নস্থির বিন্দু এবং ঊর্ধ্বস্থির বিন্দু, ঠিক আছে, এইটাকে আমরা কয়টা গড়ে ভাগ করছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। পানির যে হচ্ছে আইস পয়েন্ট আর হচ্ছে এবং স্টিম পয়েন্ট, এই দুইটা পয়েন্টের অনুভূতির যে গ্যাপ, ঠিক আছে, অনুভবের যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা হচ্ছে আসলে কয়টা ভাগে ভাগ করছি। তো আমাদের হচ্ছে গিয়ে এই ডিগ্রি সেলসিয়াস স্কেল যেটা, মানে সেলসিয়াস স্কেল যেটা, এখানে 100টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে ফারেনহাইট স্কেল যেটা, এটা হচ্ছে 1714 সালে আমাদের হচ্ছে গিয়ে জার্মান বিজ্ঞানী জিডি ফারেনহাইট আবিষ্কার করছেন। এখানে নিম্নস্থির বিন্দু হচ্ছে তোমার 32 ডিগ্রি ফারেনহাইট। তোমাদের একটা ব্যাপার একটু এই সংখ্যাটা, মানে এই সাইনটা একটু মাইনাসের মতো লাগতেছে, আমি তোমাদের একটু হচ্ছে বক্স করে দিই আবার নতুন করে। এটা কিন্তু যে এইটা 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস এবং মৌলিক ব্যবধান 100, এগুলো কিন্তু মাইনাস না, ঠিক আছে, মাইনাস অ্যাকচুয়ালি না। ওকে, তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট, আর মৌলিক ব্যবধান হচ্ছে তোমার 180, মানে হচ্ছে কি ওইখানে যে আইস পয়েন্ট এবং স্টিম পয়েন্টের যে গ্যাপটা, এই গ্যাপটাকে 180টা ভাগে ভাগ করা হয়েছে। তো আমাদের এই ফারেনহাইট স্কেলটা, এটা মিললে হচ্ছে আমাদের মানে ডাক্তারি কাজে দেখবা একজন রুগীর তাপমাত্রা কত, রুগীর দেহের তাপমাত্রা কত, বা হচ্ছে গিয়ে কত ডিগ্রি সেলসিয়াস হইলে কত ডিগ্রি ফারেনহাইট হইলে এই ট্রিটমেন্ট নিতে হবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো মানে আমাদের ডাক্তারি কাজে বেশিরভাগ সময় আমাদের এই স্কেলটা বেশি ইউজ হয়, এজন্য আমাদের এই ফারেনহাইট যে স্কেলটা, এটাকে আমাদের ক্লিনিক্যাল থার্মোমিটারও বলা হয়। তো এই ক্লিনিক্যাল থার্মোমিটারটা হচ্ছে গিয়ে 98.4 ডিগ্রি ফারেনহাইট খুব ভালোভাবে, মানে খুব বিশেষভাবে চিহ্নিত। এটার কারণ হচ্ছে কি আমাদের মানবদেহের যে স্বাভাবিক তাপমাত্রা, এই স্বাভাবিক তাপমাত্রাটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে।
আমাদের শুধুমাত্র এই তাপমাত্রাটা না, প্লাস এর একটু আগে এবং একটু পরে এই অংশটা খুব সুন্দরভাবে চিহ্নিত করা আছে, মিনলি হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলে, তাতে আমাদের তাপমাত্রা, দেহের তাপমাত্রা পরিমাপ করে আমরা বুঝতে পারি যে আসলে হচ্ছে আমাদের তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি চলে গেছে নাকি কম হয়ে গেছে। ঠিক আছে, তো এই আর কি ব্যাপারটা, এইগুলো হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল বিষয়ক ইনফরমেশন। তারপর হচ্ছে আমাদের কেলভিন স্কেল বিষয়ক কিছু ইনফরমেশন। কেলভিন স্কেল আবিষ্কার করছে হচ্ছে কি 1850 সালে বিজ্ঞানী লর্ড কেলভিন। এই স্কেল হচ্ছে আমাদের নিম্নস্তরীয় বিন্দু 273 কেলভিন, মানে এই তাপমাত্রায় হচ্ছে বরফ গলে পানি হয় অথবা পানি জমে বরফ হয়। উর্ধ্বস্তরীয় বিন্দু হচ্ছে আমাদের 273 কেলভিন, মানে হচ্ছে পানি বাষ্পে পরিণত হয় বা বাষ্প পানিতে কনভার্ট হয়। ঠিক আছে, আর এখানে আমরা দেখতেছি মৌলিক ব্যবধান যেটা, এটা হচ্ছে আমাদের 100, মানে হচ্ছে কি মেইন যে হচ্ছে কি গড়টা দূরত্বটা, এটা 100টা ভাগে ভাগ করা। ঠিক আছে, আর পদার্থের ধর্ম ভৌত ধর্মের উপর নির্ভর করে না। ঠিক আছে, আমাদের কেলভিন স্কেল যেটা, এটা হচ্ছে পদার্থের যে ভৌত ধর্ম, এটার উপর নির্ভর করে তৈরি করা হয় নাই। আর এই কেলভিন স্কেলটাকে আমরা পরম তাপগতীয় স্কেলও বলি। ঠিক আছে, কেলভিন স্কেলটাকে আমরা পরম স্কেল বা পরম তাপগতীয় স্কেলও বলে থাকি। প্লাস আরও একটা ব্যাপার এখান থেকে মাথায় রাখো, আমাদের কেলভিন স্কেলের যে তাপমাত্রাটা, এটাকে হচ্ছে আমরা থার্মোডাইনামিক তাপমাত্রাও বলে থাকি। ঠিক আছে, কেলভিন স্কেলের তাপমাত্রাটাকে থার্মোডাইনামিক তাপমাত্রাও বলে থাকি, বা থার্মোডাইনামিক স্কেলও বলে থাকি। ডাইনামিক স্কেল এগুলো এমসিকিউ এর জন্য আর কি জরুরি। আমাদের আজকে লাস্টটা বেশিরভাগ কোয়েশনই বা বেশিরভাগ ইনফরমেশনই আমাদের এমসিকিউ তত্ত্বভিত্তিক। ঠিক আছে, তো তারপরে ওইগুলো আমাদের সবগুলো জানা থাকতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে গিয়ে আমরা আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেটা আমরা এক্সট্রা করে পড়ছিলাম, যে রোমার স্কেল, আর একটা হচ্ছে আমাদের কি র্যাঙ্কিং স্কেল। আচ্ছা, তো রোমার স্কেলের ব্যাপারগুলো একটু যদি কখনো আর কি আসে, এগুলো একটু মুখস্থ করে ফেলতে পারো। রোমার স্কেল, জাস্ট এখানে মৌলিক ব্যবধানটা এবং নিম্নস্তরীয় বিন্দু এবং মধ্যস্তরীয় বিন্দু, এটা হচ্ছে কি আমরা জাস্ট জেনে রাখবো। তাহলে এটা নিম্নস্তরীয় বিন্দু হচ্ছে তোমার 0 ডিগ্রি আর হচ্ছে গিয়ে, বা আমি একক আর আপাতত লিখি নাই, ধরো 0, আর এটাকে আইস পয়েন্ট লিখতেছি, আর এটাকে ধরো হচ্ছে স্টিম পয়েন্ট লিখতেছি। ঠিক আছে, 80। তারপরে হচ্ছে আমাদের র্যাঙ্কিং স্কেল যেটা ছিল, র্যাঙ্কিং স্কেল, এটা হচ্ছে আমাদের 592, তারপরে হচ্ছে গিয়ে 600, 782 টাইপের, 70, হ্যাঁ 82 টাইপেরই ছিল। তো এই ব্যাপারগুলো আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এটা মনে একটু ভুল লিখছি, 672, এটা আর কি। তো এই ব্যাপারগুলো একটু তোমরা এখান থেকে, এগুলো এক্সট্রা ইনফরমেশন, এগুলো একদম হচ্ছে মুখস্থ রাখা জরুরি না, যদি কখনো আসে আর কি। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে তোমরা এখান থেকে শিখে রাখবো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে যেতে পারি। এককগুলো যদি একটু লিখে দিই, এককগুলো যদি তোমাদের প্রয়োজন হয়, এটার একক হচ্ছে গিয়ে এটার এককটা হচ্ছে তোমার ডিগ্রি আর এটার একক হচ্ছে তোমার ডিগ্রি RN। ওকে, এই ব্যাপারগুলো এক্সট্রা জানা থাকলে বেটার। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো পরবর্তী অংশ হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপ যে যন্ত্রটা বা স্কেলটা, স্থির বিন্দু পদ্ধতি থার্মোমিটার, যেটা অলরেডি হচ্ছে আমরা আলোচনা করে ফেলছি। তো এখন আমরা হচ্ছে কি এই স্থির বিন্দুর যে হচ্ছে গিয়ে আমাদের সূত্রটা, সেই সূত্রটাও কিন্তু আমরা দেখে ফেলছি, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। এখন আমরা স্থির বিন্দু যেটা ছিল, এই স্থির বিন্দুর হচ্ছে গিয়ে আমাদের থার্মোমিটারের যে হচ্ছে গিয়ে মেইন যে থিমটা, এই থিমটা প্রয়োগ করে আমরা হচ্ছে বিভিন্ন স্কেলের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে গিয়ে আমরা দেখতে চেষ্টা করব। তাহলে একটু আগেই দেখো আমরা একটা ব্যাপার আলোচনা করছিলাম, যে পানির যে আইস পয়েন্ট এবং স্টিম পয়েন্ট, ঠিক আছে, এদের মধ্যকার যে গ্যাপটা, ঠিক আছে, আমি তোমাদের দুইভাবেই দেখাতে চেষ্টা করব। আগে আমরা হচ্ছে কি মেইনলি ব্যাপারটা দেখি, এই যে আইস পয়েন্ট আর এই যে স্টিম পয়েন্ট, এই দুইটার মধ্যকার যে গ্যাপটা আমরা যদি অনুভব করতে চেষ্টা করি, তাহলে এই গ্যাপটা তো আসলে কি একটা ফিক্সড। ঠিক আছে, এই গ্যাপটা হচ্ছে গিয়ে কি একদম একটা ফিক্সড গ্যাপ। ধরো আমি হচ্ছে গিয়ে আইস পয়েন্টে, মানে পানি বরফ আমি টাচ করলাম, আমি যেরকম অনুভব করব, এবং হচ্ছে গিয়ে আমি কি স্টিমে টাচ করলাম। ঠিক আছে, ধরো হচ্ছে আমি দুই হাতে এই যে 2 পয়েন্টে টাচ করলাম,
ধরে আমি যেরকম অনুভূতি পাবো, ঠিক আছে, অন্য একজন লোক কিন্তু এরকম টাচ করে সেম অনুভূতি পাওয়ার কথা, মানে তাদের মধ্যকার যে গ্যাপটা, এই গ্যাপটা তো একদম হচ্ছে গিয়ে ফিক্সড, এটা চেঞ্জ হবে না। আমি হয়তো বিভিন্ন স্কেল দিয়ে পরিমাপ করতেছি, যে হচ্ছে সেলসিয়াস স্কেল এটাকে 0 বলতেছি, এটাকে 100 বলতেছি, ফারেনহাইট স্কেলে সেমটাকেই বলতেছি 32, এটাকে বলতেছি 212, কিন্তু তাদের মধ্যকার অনুভূতির যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আসলে একটা ফিক্সড ব্যাপার, এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। আমি যেটাকে যেরকম নাম দেই এটা কোনো ম্যাটার না, এটা নাম 0 দিছি সেলসিয়াস স্কেলে, ফারেনহাইটে দিছি 32, কেলভিনে দিছি 273, এগুলো কোনো ম্যাটার না। আমি তোমাদের এখন আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো হচ্ছে তোমার এটা একটা টেবিল, ঠিক আছে, টেবিলের দৈর্ঘ্যটা ধরো তুমি 5 ফিট, 5 ফিট দৈর্ঘ্যের যে হচ্ছে টেবিলটা। এখন এই টেবিলটাকে যদি আমি হচ্ছে ফিট এককে পরিমাপ করি, তাহলে হচ্ছে ধরো আমি ফিট এককে পরিমাপ করতেছি, আর শুরুর যে পয়েন্টটা সেটাকে আমি নাম দিতেছি হচ্ছে গিয়ে 0, ঠিক আছে, মানে এখান থেকে জাস্ট স্টার্ট হয়েছে, তাহলে পরবর্তীতে 1 ফিট পাবো, 2 ফিট পাবো, 3 ফিট পাবো, 4 ফিট পাবো, ধরো এরকম 5 ফিট পাইলাম। তাহলে সর্বশেষ যেখানে গিয়ে শেষ হয়েছে এটাকে আমরা বলতেছি হচ্ছে 5 ফিট, ঠিক আছে, মানে বিভিন্ন অংশে বিভিন্ন পয়েন্ট দিয়ে আমরা এরকম নামকরণ করলাম। তো একটা হচ্ছে আমাদের ফিট এককে কাউন্ট করতেছি, বুঝতে চেষ্টা করো, আমাদের থার্মোমিটারের সূত্রগুলো মুখস্থ করি, কিন্তু মেইন ব্যাপারটা আমরা অনুভব করতে চেষ্টা করি না, সেই ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের অনুভব করতে চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এই টেবিলটাকে ফিট স্কেলে পরিমাপ করলাম, আর শুরুতে নামকরণ করলাম আমরা হচ্ছে গিয়ে 0, আর লাস্টে নামকরণ করলাম আমি কত 5, ঠিক আছে। তো অন্য একজন ব্যক্তি সেম যে হচ্ছে টেবিলটা, এই টেবিলটাকেই ধরো হচ্ছে গিয়ে সে ফিট এককেই কাউন্ট করছে, কিন্তু সে ধরো হচ্ছে গিয়ে এখান থেকে মনে করো মানে যাত্রা শুরু করছিল, শুরু করে যে এখানে আইসা এখানে অলরেডি আইসা পাইতেছে যে এটা হচ্ছে ধরো 7 ফিট, ঠিক আছে, মানে সে যে এখান থেকে কাউন্ট করতেছিল, ঠিক আছে, তো অলরেডি হচ্ছে 7 ফিট কাউন্ট করে ফেলছে। তো 7-এর পর 7, 8, 9, 10, 11, 12, তো এই যে টেবিল, এই টেবিলের শেষ পয়েন্টে সে পাবে কত 12 ফিট, ঠিক আছে, তার যে পার্ট সেই পার্টটা পাবে কত 12 ফিট। অন্য একজন ব্যক্তি ধরো এটাকে হচ্ছে ইঞ্চি এককে পরিমাপ করতেছে, কি একক ইঞ্চি পরিমাপ করতেছে, ইঞ্চি এককে পরিমাপ করতেছে। তো ইঞ্চি এককে পরিমাপ করলেও ধরো হচ্ছে এখান থেকে সে হচ্ছে ধরো যাত্রা শুরু করছিল, তো এখানে অলরেডি এসে পাইছে সে হচ্ছে গিয়ে 100 ফিট, ঠিক আছে, এখানে এসে সে পাইছে 100 ফিট, তো সরি ইঞ্চি 100 ইঞ্চি, তার যে স্কেলটা ছিল সেই স্কেলে এই টেবিলের যে হচ্ছে শুরুর পয়েন্টটা এখানে সে হচ্ছে অলরেডি কাউন্ট করে ফেলছে 100 ইঞ্চি। তাহলে সে হচ্ছে গিয়ে কি লাস্ট পয়েন্টে কত ইঞ্চি পাবে বলো তো, লাস্ট পয়েন্টে সে পাবে, আচ্ছা লাস্ট পয়েন্টে সে পাবে 160 ইঞ্চি। এই ব্যাপারটা ক্লিয়ার কোনো বলো, মাঝখানের যে স্কেলটা এটা ধর হচ্ছে আমি এঁকে ফেললাম, ওকে ওকে। এখন ধরো আমি এই যে টেবিলটা, এই টেবিলটার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অগ্রসর হইলাম, কত পার্সেন্টেজ ধরো আমি 50% অগ্রসর হইলাম, 50% অগ্রসর হইলাম মানে কি এখান থেকে যাত্রা শুরু করে এই টেবিলের যে 5 ফিট ছিল আমি ধরো টিক মাছ বরাবর আসলাম, মানে এখানে আসলাম, মানে একদম টিক মিডিল পয়েন্টে আসলাম। এখন আমি যদি এই মিডিল পয়েন্টে এসে তিনজনকে জিজ্ঞাসা করি যে আসলে আমি কত পার্সেন্ট আসছি, এই টেবিলের কত পার্সেন্ট আমি আসছি, তো এই লোকগুলা প্রত্যেকেই কিন্তু সেম অ্যান্সারই দেবো যে আমি হচ্ছে গিয়ে কি 50%ই আসছি। আমি তোমাদের ব্যাপারটা একটু বোঝাতে চেষ্টা করি যে কীভাবে তারা আসলে কাউন্টটা করবে, তারা কাউন্টটা অ্যাকচুয়ালি আসলে কীভাবে করবে, ঠিক আছে। ধরো আমি এই যে এখানে আসছি, এই স্কেলের যে লোক সে কাউন্ট করবে এভাবে যে হচ্ছে আমার ফাইনাল যে অবস্থানটা, ধরো এটা আমার হচ্ছে ফাইনাল লোকেশন, আর আমি এই স্কেলে প্রবেশ করা শুরু করছিলাম এই যে এই পয়েন্ট থেকে, এটা আমরা ইনিশিয়াল পয়েন্ট বলতে পারি, ঠিক আছে। প্রত্যেকটারই আমাদের শুরুর যে পয়েন্টটা সেটাকে আমি ধরলাম হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, আর লাস্টের ধরো আমি আসছি এখানে ফাইনাল পয়েন্ট। তাহলে এই স্কেলের যে লোক, ঠিক আছে, যে ফিট এককে কাউন্ট করছিল এই টেবিলটাকে, ঠিক আছে, সে হচ্ছে পরিমাপ করবে এরকম যে আমার ফাইনাল লোকেশন আছে হচ্ছে 2.5-এ, মানে আমি এখানে যেখানে আর কি আছি, আর শুরু করছিলাম আমি, মানে আমি এই টেবিলে প্রবেশ করছিলাম 0 থেকে, আর টেবিলের যে মোট দৈর্ঘ্য, এই মোট দৈর্ঘ্যটা ছিল আমার 5 ফিট, ঠিক আছে, 5 ফিট। তো 5 ফিটটা আসলে কি 5 - 0 আমি বলতে পারি, মানে টোটাল মোট দৈর্ঘ্যটা, ঠিক আছে, মোট দৈর্ঘ্যটাকেও ধরো আমি হচ্ছে জাস্ট 5 বলে ফেললাম না, এই যে টেবিলের লাস্ট পয়েন্ট মাইনাস টেবিলের শুরুর পয়েন্ট, তাহলে আমি নিচে পাচ্ছি টোটাল টেবিলের দৈর্ঘ্য, আর উপরে আমি হচ্ছে কতটুকু অগ্রসর হলাম, তাহলে আমি হচ্ছে গিয়ে মানে ফাইনাল লোকেশন থেকে আমি ইনিশিয়াল লোকেশন বিয়োগ করলাম, তাহলে আমার এখানে অ্যান্সারটা আসবে যে আমি 50% অগ্রসর হয়েছি, আমি এই টেবিলের 50% অগ্রসর হয়েছি। যে আসলে এই টেবিলটাকে 7 থেকে কাউন্ট করা শুরু করছিল এবং 12-এ গিয়ে শেষ করছিল, সেও কিন্তু সেম অ্যান্সারই দিবে। সে কীভাবে সেম অ্যান্সারটা দিবে একটু খেয়াল করো, সে হচ্ছে চিন্তা করবে এরকম, আমার বর্তমান তাহলে ফাইনাল লোকেশন কত হবে, অবশ্যই 9.5
5 ফিটে, এখানে কিন্তু 2.5 ফিটে ছিল আমার ফাইনাল লোকেশন। তাহলে আমাদের ফাইনাল লোকেশন, আমার বর্তমান ফাইনাল লোকেশন হচ্ছে 9.5, আর আমি টেবিলে প্রবেশ করা শুরু করছিলাম 7 থেকে, তাহলে -7, আর হচ্ছে কি আমাদের এই টেবিলের শেষ যে পয়েন্টটা উনি মাপছিল এটা ছিল 12, আর শুরুর যে পয়েন্টটা সে মাপছিল সেটা হচ্ছে তোমার কি 7। তাহলে এটাও তুমি কাউন্ট করে দেখো, 9.5 - 7 মানে উপরে 2.5, নিচে হচ্ছে কি আমাদের কি 5ই থাকতেছে। আর ইঞ্চিতেও যদি আমি বলি তারপরেও দেখবা কিন্তু আমার কি সেম অ্যান্সারই আসতেছে। কীভাবে আসতেছে? এই যে আমার বর্তমান লোকেশন, তাইলে 100 ইঞ্চি থেকে যেহেতু আমি শুরু করছিলাম, হাফ গেছি মানে 2.5 ফিট গেছি, তার মানে হচ্ছে আমাদের এখানে 30 ইঞ্চি মানে 130 ইঞ্চি। তাহলে আমার বর্তমান লোকেশন হচ্ছে 130, আর আমি এখানে টেবিলে স্টার্ট করা শুরু করছিলাম হচ্ছে 100 থেকে, তাহলে 100, আর নিচে হচ্ছে আমাদের টেবিলের লাস্ট পয়েন্ট মানে 160 মাইনাস হচ্ছে টেবিলের যে ইনিশিয়াল পয়েন্ট 100। তাহলে এটাও দেখো 50%ই কিন্তু হবে। 130 থেকে 100 বিয়োগ দিলে হচ্ছে উপরে থাকবে 30, নিচে থাকবে কত 60, তার মানে এখানেও কিন্তু আমাদের এই 50%ই হবে। তার মানে দেখো আমি যদি এই টেবিলে একটা নির্দিষ্ট পয়েন্টে থাকি, তাহলে এই টেবিলটাকে আমি যে ককেই পরিমাপ করি না কেন, বা শুরুর পয়েন্টকে যা নাম দিই না কেন, শেষের পয়েন্টকে আমি যাই নাম দিই না কেন, বা এই যে এই গড়গুলোকে আমি যত গড়েই হচ্ছে গিয়ে কি কাউন্ট করি না কেন, যতটা ভাগই ভাগ করি না কেন, আমার পার্সেন্টেজটা কিন্তু অলওয়েজ কী হবে, সেমই হবে। এটা কিন্তু কখনোই ভিন্ন রকম হওয়ার কোনো সুযোগ নেই। এই ব্যাপারটা তুমি একটু ঠান্ডা মাথায় এখানে ভিডিওটা পজ করে আবার একটু অনুধাবন করতে চেষ্টা করতে পারো, ঠিক আছে? তো আমাদের এই বিভিন্ন স্কেলগুলোর মধ্যে কিন্তু সিমিলার সম্পর্ক। কীভাবে সিমিলার সম্পর্ক তোমাদের কোয়েশ্চেন হইতে পারে, যে আমরা এই যে পানির যে আইস পয়েন্ট, ঠিক আছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট, ঠিক আছে, মানে আমরা অনুভূতির চোখে যদি চিন্তা করি তাহলে এটা একটা নির্দিষ্ট ব্যাপার, ঠিক আছে। আবার স্ট্রিম যে পয়েন্ট, এটাও কিন্তু একটা নির্দিষ্ট ব্যাপার, ঠিক আছে। বিভিন্ন স্কেলে আমি হয়তো বিভিন্ন মান পাচ্ছি, কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যাপার, ঠিক আছে। অনুভূতির চোখে সেটা একটা নির্দিষ্ট ব্যাপার। টেবিলের মতো, টেবিলের যে দৈর্ঘ্যটা, এটা আমি ইঞ্চি স্কেলে হয়তো আমি অনেক বেশি পাচ্ছি, যে 60 ইঞ্চি দৈর্ঘ্য, ফিটের স্কেলে আমি 5 ফিট পাচ্ছি, মানে কম দৈর্ঘ্য। কিন্তু অনুভূতি যদি আমি চিন্তা করি, অনুভব করি, টেবিলটার দৈর্ঘ্যটা কিন্তু ভৌত জগতে একটা ফিক্সড ব্যাপার, ঠিক আছে। এই মান ভিন্ন হওয়ার কারণে কিন্তু টেবিলের দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়নি, মানে আমাদের চোখের যে দেখা এই দেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। তো এখানে এই পানির আইস পয়েন্ট এবং স্টিম পয়েন্টের যে তাপমাত্রার ব্যাপারটা বা তাপের অনুভূতিটা, সেটা তো আমি চোখে দেখতেছি না, কিন্তু আমি অনুভব করলে এই অনুভূতির যে গ্যাপটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যাপার বা ফিক্সড ব্যাপার, ঠিক আছে। তো আমরা এই অনুভূতির ব্যাপারটাকে বিভিন্ন স্কেলে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন গড়ে ভাগ করছি, আর বিভিন্ন স্কেলে আমি স্টার্ট করছি একটা মান দিয়ে, শেষ করছি অন্য একটা মান দিয়ে, ঠিক আছে। তো আমি যেভাবেই করি না কেন, যে স্কেলে আমি যেভাবেই দেখাই না কেন, আমি যদি এখন এই পার্সেন্টেজের রেশিওটা নেই, সব স্কেলের জন্যই এই রেশিওটা সেম হবে, ঠিক আছে। তাহলে আমি এখন বিভিন্ন স্কেলের মধ্যে যদি সম্পর্ক দেখাতে চেষ্টা করি, তাহলে আমার সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা, ধরো আমি একটা নির্দিষ্ট পানির একটা তাপমাত্রা বৃদ্ধি করতে করতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গেলাম, ঠিক আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ধরো এখানে যেরকম একটা নির্দিষ্ট লোকেশনে গেছিলাম, ওই পানিকেও একটা নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে গেলাম, ঠিক আছে। নিয়ে গিয়ে আমি সেলসিয়াস স্কেলে মাপলাম, আমার ফাইনাল যে হচ্ছে গিয়ে সেই তাপমাত্রাটা, সেটা ধরো হচ্ছে সি হইলো। তো সি থেকে আমি বাদ দেবো আইস পয়েন্টটা, মানে আইস, থিটা আইস, তারপর হচ্ছে আমি নিচে লিখব থিটা স্টিম মাইনাস থিটা আইস। থিটা স্টিম বলতে এই যে ফাইনাল পয়েন্ট, নিচে আমরা কি লিখছিলাম, ফাইনাল পয়েন্ট মাইনাস হচ্ছে তোমার কি ইনিশিয়াল পয়েন্ট। তাহলে আমি সেলসিয়াস স্কেলে যদি এরকমভাবে হচ্ছে ব্যাপারটা নেই, ওকে, দেখো এরকমভাবে আমি সুন্দর করে আবার লিখি, তাহলে এইটা আমি মুছে ফেলি, ঠিক আছে, এটা মুছে ফেলি। ওকে, তাহলে দেখো আমি সেলসিয়াস স্কেলে যে একটা তাপমাত্রা পাই, ধরো এটাকে আমি নাম দিলাম হচ্ছে C°C। এখান থেকে বাদ দেবো হচ্ছে থিটা আইসটা। তো সেলসিয়াস স্কেলের জন্য আমাদের আইস যেটা, এটা হচ্ছে 0, আমি একদম একসাথে লিখে ফেললাম, মানে সূত্রটাকে আমরা একদম সম্পর্কটা তৈরি করে ফেলবো। আর নিচে হচ্ছে আমাদের স্টিম পয়েন্ট যেটা ছিল, স্টিম মাইনাস হচ্ছে আইস পয়েন্ট ছিল 0। আমি যদি ফাইন হেড স্কেলের জন্য এটা কাউন্ট করি, তাহলে ওই তাপমাত্রাটাকে ধরো আমি হচ্ছে ফাইনাল যে তাপমাত্রাটা, মানে ওই যে পয়েন্টটা, ওই পয়েন্টটা আমি পাইছি হচ্ছে গিয়ে কি F ডিগ্রি ফারেনহাইট। আর ফাইন হেড স্কেলে আমাদের হচ্ছে নিম্ন স্থিরবিন্দু হচ্ছে আইস পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে 32, আর নিচে থাকবে হচ্ছে আমাদের ফাইনাল মানে হচ্ছে স্টিম পয়েন্ট মানে হচ্ছে 212 মাইনাস হচ্ছে 32 সমান হচ্ছে আমাদের কেলভিন স্কেলের তাপমাত্রা ধরো আমি পাইছি K, তাহলে K মাইনাস 273 মানে আইস পয়েন্ট, আর নিচে হচ্ছে আমাদের 373
মাইনাস 273, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু যদি সরলীকরণ করি, তাহলে মেইনলি হচ্ছে আমরা ওই যে 9 যে সূত্রটা মুখস্থ করে আসছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। সরলীকরণটা আমরা কীভাবে করবো, দেখো এখানে 100, এখানে বিয়োগ করলে পাবো 180, এখানে আবার পাবো 100। তার মানে আমরা যদি হচ্ছে গিয়ে 20 দ্বারা ভাগ করে ফেলি, তাহলে আমরা এই নিচে পাবো ফাইনালি c/5 সমান তোমার f মাইনাস 32/9 সমান k মাইনাস 273/5, ঠিক আছে। তো এই সূত্রটা হচ্ছে আমাদের তিনটা স্কেলের মধ্যেকার সম্পর্ক, মানে আমরা হচ্ছে গিয়ে সবথেকে বেশি যে তিনটা স্কেল ইউজ করি, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল, এই তিনটা স্কেলের মধ্যেকার সম্পর্ক। এখন এই যে সম্পর্কটা, এটা কিন্তু একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, বা তুমি যদি নিজে একটা নতুন থার্মোমিটার আবিষ্কার করো, ঠিক আছে। ধরো তুমি কী করলা, তুমি হচ্ছে পদার্থের যে প্রেশার, এই প্রেশারকে তাপমিতিক ধর্ম বিবেচনা করে তুমি নিজে একটা থার্মোমিটার তৈরি করলা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেও তোমার এই সূত্রটা কিন্তু অলওয়েজ প্রযোজ্য, ঠিক আছে। এই তিনটা স্কেলের জন্য আমরা এই যে র্যাঙ্কিং স্কেল এবং রোমান স্কেল বলছি, এগুলোর জন্য কিন্তু প্রযোজ্য। অলওয়েজ উপরে কী থাকবে, আমি যে তাপমাত্রা পরিমাপ করতেছি ওই স্কেলে ওই তাপমাত্রাটাকে আমি প্রকাশ করলাম একটা লেটার দ্বারা, মাইনাস হচ্ছে গিয়ে ওই স্কেলে আমাদের হচ্ছে গিয়ে আমাদের যে আইস পয়েন্ট ওইটাকে আমি কত বলছিলাম, তারপর নিচে হচ্ছে কি আমি স্টিম পয়েন্টকে কত বলছিলাম, মাইনাস হচ্ছে আইস পয়েন্টকে কত বলছিলাম, ঠিক আছে, অলওয়েজ, ঠিক আছে। তার মানে আমি এই ব্যাপারটাকে আরেকটু হচ্ছে সুন্দর করে লিখে দিই যে আমাদের অলওয়েজ, ঠিক আছে, টেম্পারেচার মাইনাস আইস পয়েন্ট বা হচ্ছে তোমার স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট সমান কনস্ট্যান্ট। এটা সকল স্কেলের জন্য। তুমি নতুন স্কেল আবিষ্কার করলে সেই নতুন আবিষ্কৃত স্কেলের জন্য আবার হচ্ছে তুমি একটা ত্রুটিপূর্ণ স্কেলও যদি পাও, ত্রুটিপূর্ণ মানে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সঠিকভাবে ত্রুটিপূর্ণ, ঠিক আছে। ধরো একটা ঘড়ি এরকম, যে ঘড়িটা তুমি জানো যে সে 10 মিনিট স্লো, ঠিক আছে, মানে 10 মিনিট কম টাইম দিচ্ছে, তো ওই ঘড়িটা দিয়েও কিন্তু আমরা কী করতে পারি, সঠিকভাবে টাইম পরিমাপ করতে পারি। এখন যদি হচ্ছে ধরো রাত 10টা বাজে, ঠিক আছে, তো আমি বলতে পারি তো যেহেতু এটা 10 মিনিট স্লো ছিল, তার মানে এখন 10টা 10 বাজে, মানে অলওয়েজ হচ্ছে তার সাথে 10 যোগ করে দিয়ে আমি কিন্তু সঠিকভাবে তাপমাত্রাটা পেয়ে যেতে পারি। তো এখানেও আসলে সেম, যদি কোনো একটা তাপমাত্রার স্কেল এটা ত্রুটিপূর্ণ হয়, তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, ঠিক আছে। ওকে, তো আশা করি আমরা হচ্ছে তিনটা স্কেলের সম্পর্ক পেয়ে গেছি। এখন আমরা রিলেটেড কয়েকটা ম্যাথ করতে পারি। তাহলে আমাদের প্রথম যে কয়টা ম্যাথ থাকবে সেটা হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যকার সম্পর্ক বিষয়ক ম্যাথ, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা দেখি প্রথম ম্যাথটা। তাহলে চলো আমরা কি বলছে দেখি। বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে, ঠিক আছে। ফারেনহাইট স্কেলের যে পার্টটা, এই পার্টটা হবে তোমার কি সেলসিয়াস স্কেলের দ্বিগুণ। তার মানে আমাদের হচ্ছে এখানে যে সূত্রটা প্রয়োগ করতে হবে, এই যে একটু আগে যে আমরা সূত্রটা শিখলাম, মানে তিনটা স্কেলের সম্পর্ক, এখান থেকে আমি কোনটা নেব, ফারেনহাইট স্কেল নেব এবং হচ্ছে তোমার কি সেলসিয়াস স্কেল নেব, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে গিয়ে ফারেনহাইটের অনুপাতটা নেব আর হচ্ছে আমার সেলসিয়াসের অনুপাতটা নেব। ওকে, তাহলে চলো আগে আমরা হচ্ছে সূত্রটা লিখে ফেলি। সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে আমাদের f মাইনাস 32, আর নিচে ইচ্ছা করলে তুমি ওই সূত্র যদি হচ্ছে গিয়ে এই সূত্রটা একদম টোটালি ভুলে যাও, তাহলে ওই যে আমাদের স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট সেখান থেকেও প্রুভ করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে c/5। এখন তোমাকে বলছে কি, দেখো সম্পর্কটা, যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে, ঠিক আছে। মানে ফারেনহাইট স্কেলের যে পার্টটা হবে সেটা সেলসিয়াসের দ্বিগুণ হবে। তার মানে এফ স্কেলে যদি আমি পরিমাপ করি এফ ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, ধরো আমি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রাটা পরিমাপ করলাম এটা হচ্ছে আমাদের কি ডিগ্রি ফারেনহাইট, মানে এফ আমি ধরো নাম দিলাম। কিন্তু সেলসিয়াসে পরিমাপ যদি করি, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে ধরো ছিল সি। এখন এই সি আর এফ এর মধ্যকার সম্পর্ক হচ্ছে এরকম, মানে ফারেনহাইটের মানটা হচ্ছে সি এর দ্বিগুণ, মানে সেলসিয়াস স্কেলে আমি যা পাবো ফারেনহাইটে পাবো তার দ্বিগুণ। ধরো একটা নির্দিষ্ট তাপমাত্রা, এক গ্লাস পানি, এই পানির তাপমাত্রাটা তো আসলে ফিক্সড, অনুভূতির দেয়ালে বা অনুভূতির হচ্ছে গিয়ে ব্যাপারে যদি আমরা হচ্ছে ফিল করি, তাহলে ধরো আমি সেলসিয়াসে পাইলাম হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটে গিয়ে পাইলাম হচ্ছে গিয়ে 20 ডিগ্রি ফারেনহাইট। এই যে সম্পর্কটা এটা দ্বিগুণ, যদিও 10 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কখনোই 20 ডিগ্রি ফারেনহাইটের সমতুল্য না, জাস্ট বোঝাতে চেষ্টা করতেছি। ধরো আমি মাপলাম, একটা স্কেলে পাইলাম 1, অন্যটা স্কেলে পাইলাম 2, ঠিক আছে, এই দ্বিগুণ এই আর কি। তো এখানে বলছে কোনটার দ্বিগুণ, যে ফারেনহাইট স্কেলের পার্টটা হচ্ছে সেলসিয়াসের দ্বিগুণ, তার মানে যে আমরা সেলসিয়াসের সাথে 2 গুণ করলাম। মনে রাখবা যার দ্বিগুণ বলবে তার সাথে ওই সংখ্যাটা গুণন হবে, মানে 2টা গুণন হবে। যার যত গুণ বলবে, ওই যে যত যে সংখ্যাটা, যদি 3 গুণ বলতো সেলসিয়াসের 3 গুণ, তাহলে আমি সি এর সাথে 3 গুণ করতাম, ঠিক আছে। তাহলে এফটাকে আমরা ইচ্ছা করলে এই সূত্রে এখন রিপ্লেস করতে পারি 2c দ্বারা, ঠিক আছে। ওকে,
তাহলে এখন আমরা হচ্ছে কি এফটাকে রিপ্লেস করে দেব 2c মাইনাস আমাদের হচ্ছে 32, ইচ্ছা করলে আমরা একসাথে আর গণনা করে দিতে পারি, চলো একসাথে আর গণনা করে দিই। তাহলে 5 সমান হচ্ছে আমাদের থাকতেছে 9c, ঠিক আছে। তাহলে 5 হচ্ছে আমি যদি এখন কাউন্ট করি তাহলে 5 গুণন 2c মানে হচ্ছে তোমার 10c মাইনাস 160 হওয়ার কথা এটা, তাই না, সমান হচ্ছে তোমার 9c। তাহলে 9cটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে তুমি পাবো হচ্ছে জাস্ট c, তাহলে c সমান হচ্ছে তোমার 160। তাহলে যেহেতু আমি হচ্ছে এটা সেলসিয়াস স্কেলে পরিমাপ করলাম তাহলে এটার এককটা হবে তোমার ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে তোমার 160 ডিগ্রি সেলসিয়াস এরকম একটা তাপমাত্রা, এটা যদি আমি হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলে পরিমাপ করি তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে 160 ডিগ্রি সেলসিয়াস। আর এটা যদি আমি ফারেনহাইট স্কেলে পরিমাপ করি, ঠিক আছে, যে এই তাপমাত্রাটাকে যদি আমি ফারেনহাইট স্কেলে পরিমাপ করি তাহলে আমি এটা এফ এ পাবো 2 ইন্টু সি মানে হচ্ছে 2 ইন্টু 160 মানে হচ্ছে তোমার 320 ডিগ্রি ফারেনহাইট। দেখো তাপমাত্রা যেটা, অনুভূতিটা কিন্তু একটা ফিক্সড, একটা গ্লাসের পানি, ঠিক আছে, আমি টাচ করি তুমি টাচ করি, মানে তাপমাত্রা বাড়াচ্ছিও না আমরা কমাচ্ছিও না, একটা নির্দিষ্ট অবস্থা। এটাকেই আমি সেলসিয়াসে যদি পরিমাপ করি 160 ডিগ্রি সেলসিয়াস পাবো, ফারেনহাইটে আমি যদি পরিমাপ করি তাহলে 360 ডিগ্রি ফারেনহাইট পাবো, মানে ওই টেবিলের মতো, একটা টেবিলেই। বা তুমি কলমের কথা চিন্তা করো, এই কলমটা, টেবিলের ব্যাপারে যাওয়া লাগবে না, এই যে কলমটা, এই কলমটা যদি আমি ফিট এককে পরিমাপ করি তাহলে আমি পাবো হচ্ছে হাফ ফিট, মানে ধরো 6 ইঞ্চি ধরলাম, তাহলে ফিট এককে বা ফিট স্কেলে পরিমাপ করলে 0.5 ফিট, ঠিক আছে। আর যে আমি ইঞ্চি এককে পরিমাপ করি তাহলে আমি পাবো 6 ইঞ্চি। কিন্তু কলমটা কিন্তু ফিক্সড একটা কলম, এটা দৈর্ঘ্য কিন্তু বাড়ে নাই বা কমে নেই, তো এটা আসলে সেম। যদিও আমাদের এই দৈর্ঘ্যের ব্যাপারগুলো এগুলো আমরা অনুভব করতে পারি বেশি, যেহেতু আমাদের হচ্ছে চোখে দেখা যায়, বুঝতে পারি সহজে, এগুলো বুঝতে পারাটা একটু কঠিন হয়ে যায় যেহেতু আমরা হাতে টাচ করতে পারি না বা দেখা যায় না, কিন্তু ব্যাপারটা অনেকটা এরকমই। ওকে, তো এখান থেকে আমি তোমাদের হচ্ছে এমসিকিউ এর জন্য কিছু মানে টেকনিক বলে যাই, এই টেকনিকটা হচ্ছে গিয়ে তোমরা বিভিন্ন অংশে ফলো করতে পারো। এখানে তো বলছে দ্বিগুণ, এগুলো কিন্তু প্রায় অ্যাডমিশন টেস্টে আসে। তাহলে তুমি যে কাজটা করতে পারো, এই যে দ্বিগুণের যে সম্পর্কটা, মানে কোন তাপমাত্রায় তোমার ফারেনহাইট স্কেল সেলসিয়াসের দ্বিগুণ, ঠিক আছে, এটা একদম মুখস্থ করে ফেলতে পারো। 160 ডিগ্রি সেলসিয়াস 320 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। তো এরকমভাবে অনেক সময় আসে যে সেলসিয়াস এবং হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কোন তাপমাত্রায় সমান। তাহলে আমি এগুলো নোট আকারে জাস্ট লিখে দিই যে সেলসিয়াস এবং ফারেনহাইট সমান, কোন তাপমাত্রায় সমান। এমসিকিউর জন্য টাইম একটু বেশি লাগে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে -40 ডিগ্রি সেলসিয়াস, তুমি যদি এটা মাত্র যে আমরা সূত্রটা প্রয়োগ করলাম এই সূত্রটা প্রয়োগ করে করো তাহলে দেখবা সেম রেজাল্টই পাবা, ঠিক আছে। তো যেহেতু দুইটাই সমান তাহলে আমরা এটাকে কি বলতে পারি, -40 ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি, -40 ডিগ্রি ফারেনহাইটও বলতে পারি, ঠিক আছে। ওকে, তারপর একটা ব্যাপার আসে যে ফারেনহাইট এবং কেলভিন স্কেলের তাপমাত্রা সমান হচ্ছে তোমার 301 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। 301 ডিগ্রি সেলসিয়াস এরকম একটা তাপমাত্রা তুমি হচ্ছে ফারেনহাইটে মেপে যা পাবা, কেলভিনে মেপে তাই পাবা, ঠিক আছে। ওকে, আর আরেকটা ব্যাপার আছে যে এটাকে এখন তোমাকে যদি বলা হয় যে ফারেনহাইট স্কেলে কত হবে তাহলে তুমি কনভার্ট করে ফেলবা, সেলসিয়াস কেলভিনে কত হবে তাহলে এটা তুমি কনভার্ট করে ফেলবা, কেলভিনে কত হবে এটার সাথে আরও 273 যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে 301 প্লাস হচ্ছে 273 মানে 574, ঠিক আছে। মানে 574 কেলভিন এরকম একটা তাপমাত্রা যেটা তুমি হচ্ছে ফারেনহাইটে মাপলেও 574 ডিগ্রি ফারেনহাইটই পাবা আর কি। এগুলো নোট আকারে এক্সট্রা ইনফরমেশন আকারে লিখে রাখো। আর হচ্ছে কি তোমাদের কাছে যদি এখন আমি একটা কোয়েশ্চেন করি যে সেলসিয়াস এবং কেলভিন কোন তাপমাত্রায় সমান, ঠিক আছে, তাহলে এটা আসলে পসিবল কিনা, এটা অ্যাকচুয়ালি আসলে পসিবল না। কেন পসিবল না একটু তোমরা একটু চিন্তা করো তো, যে হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেল এবং হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা কেন হচ্ছে গিয়ে এক হওয়া বা সেম হওয়া পসিবল না। সেম হওয়া পসিবল না এই কারণে, আমি তোমাদের ব্যাখ্যাটা একটু বলেও দিই। পসিবল না এই কারণে, ধরো আমাদের সেলসিয়াসের যে হচ্ছে গিয়ে গ্যাপটা, আইস পয়েন্ট এবং হচ্ছে স্টিম পয়েন্ট, এই দুইটার যে গ্যাপটা, এই গ্যাপটাকে যতভাবে ভাগ করা হয়েছিল, মানে যতটা করে ভাগ করা হয়েছিল আমাদের সেলসিয়াসেও কিন্তু সেম সংখ্যক গড়ে ভাগ করা হয়েছিল। মানে আমি সেলসিয়াস স্কেল যদি বলি তো এটা সেলসিয়াস স্কেল, এটা কেলভিন স্কেল, ঠিক আছে। তাহলে এই স্কেলটাকেও ভাগ করা হয়েছিল মোট 100টা ভাগে, এটাকেও ভাগ করা হয়েছিল তোমার 100টা ভাগে। তার মানে একটা নির্দিষ্ট গ্যাপ, এটা 100 গড়, এটাও 100 গড়। তার মানে মিন করতেছে কি, তোমার সেলসিয়াস স্কেলের এক গড় সমান হচ্ছে তোমার কি কেলভিন স্কেলের এক গড়। মানে সেলসিয়াস স্কেলে যদি এক বাড়ে
তাহলে কেলভিন স্কেলও কত বাড়বে? 1 বাড়বে। সেলসিয়াস স্কেলে যদি 2 বাড়ে, কেলভিন স্কেলও কত বাড়বে? 2 বাড়বে। কিন্তু সেলসিয়াস স্কেলটা স্টার্ট হয়েছে তোমার 0 থেকে, আর কেলভিনটা স্টার্ট হয়েছে তোমার 273 থেকে। ঠিক আছে, মানে মিন করতেছে দুইটার শুরু দুই জায়গা থেকে, কিন্তু একটা যদি একটু বাড়ে অন্যটাও সেম পরিমাণ বাড়বে। ঠিক আছে, মানে ইজি করে বলি যে আমার বয়স যখন 0, মানে আমার জন্ম হয়েছে যে সময়ে, ওই সময় অন্য একজনের বয়স 273 দিন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি আর ওর বয়স কি কোনোদিন সেম হবে? কোনোদিনও কিন্তু সেম হওয়া সম্ভব না, কারণ আমারও একদিন বাড়া যে কথা, ওরও কি একদিন বাড়া, মানে সেম সেম সময় একদিনই বাড়বে। আমার বয়স একদিন বাড়লো, এটার মানে হচ্ছে কি ওর বয়সও একদিন বাড়লো, তার মানে ওই যে গ্যাপটা ছিল 273, এটা অলওয়েজ থেকেই যাবে। ঠিক আছে, তার মানে আমাদের কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কখনোই সেম হওয়া সম্ভব না। ঠিক আছে, অলওয়েজ এই 273 গ্যাপ থেকেই যাবে। ঠিক আছে, তো এই আর কি ব্যাপারটা, এগুলো তোমরা এক্সট্রা ইনফরমেশন আকারে শিখে রাখো, সমস্যা নেই। তার মানে আমাদের মেইন ম্যাথটা তো করলামই, প্লাস কিছু ইনফরমেশনও আমরা শিখে রাখলাম। ওকে, এগুলো এমসিকিউর জন্য দরকার। ঠিক আছে, এমসিকিউ দেখবে এগুলো কোয়েশ্চেন চলে আসে, আমরা ক্যালকুলেট করতে অনেক টাইম চলে যায়। ওকে, তারপরে তোমাকে বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সংখ্যাগত পার্থক্য 25 হবে। ঠিক আছে, মানে আমাদের সেলসিয়াস স্কেলে একটা, ধরো একটা তাপমাত্রা আমি মাপলাম, মেপে আমি হচ্ছে কি ফারেনহাইট স্কেলে একটা মান পাইছি, সেলসিয়াস স্কেলে অন্য একটা মান পাইছি। এই যে দুইটা মানের পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে 25। ঠিক আছে, তার মানে আমি ব্যাপারটা কীরকমভাবে বলতে পারি, আগেই চলো আমি বলি যে এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব। যেহেতু ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল বলছে, তাহলে আমি ফারেনহাইটের অনুপাতটা আর সেলসিয়াসের অনুপাতটা নিয়ে আমরা হচ্ছে সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে চলো আগে আমরা সূত্রটা লিখে ফেলি। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে গিয়ে ফারেনহাইট এবং হচ্ছে গিয়ে সেলসিয়াস, তাহলে F মাইনাস 32/9 C/5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্রটা। ওকে, এটাকে একটু ছোটো করে দিই, এটা আমাদের এত বড় লাগবে না। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা। এখন গঠন হচ্ছে গিয়ে আমাদের এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে আমরা কীভাবে লিখব। এই যে আগে তো বলছিল হচ্ছে একটা অন্যটার দ্বিগুণ, মানে F হচ্ছে C এর দ্বিগুণ, আমরা লিখে ফেলছি F সমান 2C। তো এখানে কিন্তু দ্বিগুণ বা ওর দেখে এরকম সংখ্যা মানে সম্পর্ক বলে নেই, এখানে বলছে সংখ্যাগত পার্থক্য 25। তার মানে আমি যদি চিন্তা করি, আমরা একটু আগেই আলোচনা করছি যে সেলসিয়াস স্কেল যেটা, এই সেলসিয়াস স্কেলে হচ্ছে মানে যে পয়েন্টটা শুরু হয়েছিল 0 থেকে, ফারেনহাইট স্কেলে সেটা শুরু হয়েছিল কত থেকে? ফারেনহাইট স্কেলে সেটা শুরু হয়েছিল 32 থেকে। ঠিক আছে, তার মানে দেখো শুরুতেই কিন্তু গ্যাপ কত? 32 কিন্তু গ্যাপ। আমি যদি একটু পিছনের দিকে আসি, তাহলে হয়তো হচ্ছে কি মানে এই গ্যাপটা আর একটু কমবে, মানে এই গ্যাপটা এখানে বলছে গ্যাপ হচ্ছে, দেখো আমরা ওই থিওরিতে আর না যাই আপাতত, আমরা সেটা এখান থেকে আইডিয়া নিই, তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা যেখানে 0, ফারেনহাইট স্কেলে সেই মানটাই কত? 32, মানে পার্থক্য এখানে 32 আছে। তো আমি যদি সামনের দিকে যাই বা পিছনের দিকে আসি, ঠিক আছে, ধরো সামনের দিকে যাওয়া কথাটা মানে কি, আমি ধরো হচ্ছে কি সেলসিয়াস স্কেলে গেলাম কত, 10 ডিগ্রি সেলসিয়াস গেলাম। ঠিক আছে, তাহলে ফারেনহাইট স্কেলে কত বাড়বে বলো তো? আমরা ওই যে মৌলিক যে ব্যবধানটা এখানে আমরা দেখছিলাম, সেলসিয়াস স্কেলটা মানে স্কেলে যে গড়টা 100টা ভাগে ভাগ, ফারেনহাইটে সেটা হচ্ছে 180টা ভাগে ভাগ। তার মানে সেলসিয়াস স্কেলের 100 গড় সমান ফারেনহাইট স্কেলের 180 গড়। তার মানে সেলসিয়াসের 1 গড় সমান হচ্ছে ফারেনহাইটের কত গড়? 18 গড়। ঠিক, সরি 1.8 গড়। তাহলে সেলসিয়াসের 10 গড় কথাটা মানে হচ্ছে ফারেনহাইটের 18 গড়। তাহলে সেলসিয়াসে যেহেতু আমি এই যে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি, তাহলে ফারেনহাইটে বাড়বে হচ্ছে তোমার কি 18 ডিগ্রি ফারেনহাইট বাড়বে, মানে হচ্ছে তোমার 50 ডিগ্রি ফারেনহাইট হবে। তাহলে দেখো একটা নির্দিষ্ট তাপমাত্রা যেটা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন 2 স্কেলের পার্থক্য ছিল 32, এখানে পার্থক্য কত হয়ে গেছে? 40 হয়ে গেছে। তার মানে ব্যাপারটা কি মিন করতেছে যে আমি যদি তাপমাত্রা বাড়াই কমাই, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে ব্যবধানটা, এই ব্যবধানটাও বাড়তে পারে বা কমতে পারে। ঠিক আছে, অলওয়েজ যে 32, এই যে গ্যাপটা যে আমরা শুরুতে 0-32 ছিল, অলওয়েজ যে এই পার্থক্যটা 32 থাকবে এরকম কিন্তু না। ঠিক আছে, তো এরকমই একটা সম্পর্ক, যে সম্পর্কে আমরা বলতে পারি যে F মাইনাস সি, ঠিক আছে, সমান হচ্ছে তোমার 25। ঠিক আছে, তো এই সম্পর্কটাই তোমাকে এখানে তৈরি করতে বলছে যে সংখ্যাগত পার্থক্য 25। তাহলে আমরা যেহেতু দেখতেছি ফারেনহাইট সমান বেশি থাকতেছে, তাহলে আমরা কী করলাম, ফারেনহাইট থেকে সেলসিয়াস বিয়োগ করলাম, এই সংখ্যাটার বিয়োগফল হচ্ছে গিয়ে 25। তাহলে তুমি কী করো, এখন এই সি এর জায়গায় F মাইনাস সি, তো এফ তুমি যেটাকে ইচ্ছা সেটাকে রিপ্লেস করতে পারো। আমরা কোনটাকে রিপ্লেস করবো, ধরো হচ্ছে কি আমি এফকে রিপ্লেস করবো। তাহলে এফ সমান আমরা লিখতে পারি, এফ সমান তুমি হচ্ছে লিখতে পারো 25 প্লাস সি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এফের জায়গায় লিখতে পারি 25 প্লাস সি মাইনাস 32/9
সমান c/5, ঠিক আছে। এখন এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি। চলো এখন আমরা সলভ করে দেখি। এখন বাদ বাকিটা এটা তোমরা নিজেরাই পারবা। ওকে, তাহলে আমরা যদি আর গুণন করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 5-এর সাথে এখানে 25 আর 32 যোগ করলে পাবো আমরা হচ্ছে -7, তাই না? হ্যাঁ, তাহলে -7-এর সাথে আমি 5 গুণন করি তাহলে হচ্ছে -35, আর 5-এর সাথে আমরা c যোগ করি, গুণন করি তাহলে হচ্ছে আমাদের 5c সমান আমরা পাবো 9c, ঠিক আছে। আর গুণন করে দিচ্ছি, তাহলে এই সিটা ওই পাশে গিয়ে হয়ে যাবে তোমার কত, বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা পাবো 4c, তাহলে এই পাশে থাকবে 4c আর এই পাশে আমরা পাচ্ছি -35, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাবো c সমান 8.75, তার মানে সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রাটা 8.75 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে সেই তাপমাত্রাটা হবে আরও 25 বেশি, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে 25 + 8.75, মানে হচ্ছে 33.75। তো তারপরে ক্যালকুলেটর দিয়ে দেখি আমাদের ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কি না। 35, সরি এটা তো মাইনাস, সামনে একটা মাইনাস ছিল। ওকে, তাহলে আমাদের 35/4 8.75, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্কটা কি, এইটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখন তোমরা বলো এখানে আমি হচ্ছে গিয়ে যদি বলি এটাই আমি এখানে ক্লোজ করে দিলাম অঙ্কটা, যে এখানেই শেষ, আমি পরের অঙ্কে চলে গেলাম, তাহলে এখানে আমার কোথাও ভুল থাকবে কি না, ঠিক আছে। তোমরা এটা একটু 30 সেকেন্ড একটু পজ করে চিন্তা করো, তারপরে তো আমি আবার সলিউশন দিচ্ছি। একটু 30 সেকেন্ড চিন্তা করো যে এখানে আসলে অঙ্কটা রীতি টেনে দেওয়া সম্ভব কিনা বা উচিত কিনা। আসলে এই অঙ্কটার ছোটো আর একটু অংশ বাকি আছে, আমরা হচ্ছে ওই ব্যাপারটা হয়তো চিন্তা করতাম না, কিন্তু হচ্ছে কি আমাদের ব্যাপারটা চলো একটু আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো আমি নতুন পেজে চলে যাই, তো বাদ বাকিটা তুমি নিজে করবা, ঠিক আছে। ওকে, তো কোন অংশটা বাকি আছে চলো একটু দেখি। ওকে, আমাদের এই যে এটা ছিল হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলে, আর এটা ছিল তোমার 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে গ্যাপটা কত আছে, এখানে গ্যাপটা হচ্ছে তোমার 32, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে কি এখান থেকে তাপমাত্রা বৃদ্ধির দিকে যাই, ঠিক আছে, বৃদ্ধির দিকে যাই, আমি একটু আগে বৃদ্ধি করে গেছিলাম কত, ধরো এরকমভাবে বৃদ্ধি করতে করতে ধরো আমি 10 ডিগ্রি সেলসিয়াসে গেছিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, ধরো আমি 9 ডিগ্রি 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ ধরো 10 ডিগ্রি সেলসিয়াসে গেছিলাম। তাই 10 ডিগ্রি সেলসিয়াসে যে আমি গেছিলাম, মানে আমি ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছি, আর আমরা বলছিলাম আমার এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটা আমার ফারেনহাইট স্কেলে হচ্ছে কত বৃদ্ধি পাইছে, 18 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়ে এখানে তাপমাত্রা হয়েছিল তোমার কত 50 ডিগ্রি ফারেনহাইট। তো আমি যদি এখানে বলি তাদের গ্যাপটা কত, তাদের যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে তোমার 40, ঠিক আছে, এই পার্থক্যটা এখানে 40। এই ক্ষেত্রে এই পার্থক্যটাকে আমি এরকমভাবে প্রকাশ করতে পারি যে F - C, তাহলে F - C সমান 40, আমি এরকম একটা সম্পর্ক পাচ্ছি। আমি যদি ডান দিকে যাই, ঠিক আছে, তাহলে আমি ডান দিকে গিয়ে দেখতেছি যে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রগুলোতে আমাদের ফারেনহাইট স্কেল বেশি, আর দুইটার পার্থক্য 40 পাওয়া সম্ভব একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তো আমি যদি উল্টা দিকে যাইতাম, অ্যাকচুয়ালি যে আমি উল্টা দিকে যাইতাম, ঠিক আছে, আমি আগে ডান দিকে গেছিলাম, মানে হচ্ছে আমি তাপমাত্রা বাড়াচ্ছিলাম। তো এখন আমি যদি কমাতে চেষ্টা করি, যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে তোমার 1.8 ডিগ্রি ফারেনহাইট, মানে সেলসিয়াস স্কেলে যদি 1 বাড়ে ফারেনহাইট স্কেলে 1.8 বাড়বে, সেলসিয়াস স্কেলে যদি 2 বাড়ে তাহলে ফারেনহাইট স্কেলে কত বাড়বে 3.6 ডিগ্রি ফারেনহাইট বাড়বে। তো কমার ক্ষেত্রেও কি ঘটনা ঘটবে বলো তো, যে বাড়ার সময় বেশি বাড়ে সে কমার সময়ও কী করতে পারে, কমতে পারে, ঠিক আছে, বেশি কমবে, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে কি ধরো এই 0 থেকে আমি এই -10 ডিগ্রি সেলসিয়াসে আসি, ধরো -10 ডিগ্রি সেলসিয়াসে আসলাম, তাহলে ফারেনহাইট কত কমবে ডিগ্রি সেলসিয়াসে 10, পার্থক্য মানে হচ্ছে গিয়ে কি মানে চেঞ্জ হওয়া মানে কি, ফারেনহাইটে হচ্ছে 18, আমি এখানে 10-এরটাও লিখে দিই যে 10 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য মানে তোমার 18 ডিগ্রি ফারেনহাইট, পার্থক্য কিন্তু পার্থক্য, ঠিক আছে। 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কখনোই 1.8 ডিগ্রি ফারেনহাইটের সমতুল্য না, এটা পার্থক্যটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি হচ্ছে গিয়ে তাপমাত্রা কমে -10 ডিগ্রি সেলসিয়াসের দিকে আসি, ঠিক আছে, মানে 10 কমাই, তাহলে এখানে কত কমবে 18 কমবে, কমে এই তাপমাত্রা হবে তোমার 18 কমলে কত হবে 14 ডিগ্রি ফারেনহাইট। আমি যদি হচ্ছে গিয়ে আরও 10 কমাই, এখন ধরো -20-তে আমি আসলাম, -20 ডিগ্রি সেলসিয়াসে আসলাম, তাহলে এখানে কত কমবে আরও 18 কমবে, ঠিক আছে, তাহলে তোমার কত হবে -4 হবে। তাহলে দেখো
আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি যে হচ্ছে ফারেনহাইটটা আর হচ্ছে সেলসিয়াসের যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, তাই না? ব্যাপারটা ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। তো আমি যদি এক কথায় বলি, ধর হচ্ছে আমি -100-তে চলে আসলাম, -100 ডিগ্রি সেলসিয়াসে চলে আসলাম। এতটা সময় নেওয়া হয়তো প্রয়োজন ছিল না, তারপর তোমাদের বোঝানোর জন্য আমি একদম ডিটেলসে বলতেছি। তাহলে ধরো হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলে যদি আমি কমে 100 গড় কমি, তাহলে ফারেনহাইটে সেটা কত কমবে? 180 গড় কমবে, ঠিক আছে? 180 গড় কমবে। তাহলে 180 গড় কমা কথাটার মানে কি? 32 থেকে বিয়োগ হবে 180, তার মানে দেখো মাইনাস কত? -148 কিন্তু আমরা পাবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে এসে কি হয়ে গেছে, সেলসিয়াস থেকে কিন্তু ফারেনহাইটটা কমে গেছে, ঠিক আছে? সেলসিয়াস থেকে কি হয়ে গেছে? ফারেনহাইট কমে গেছে এবং পার্থক্যটা কত হয়েছে? 48 ডিগ্রি, বা সংখ্যাগত যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু 48 হয়ে গেছে। তার মানে হুট করে তো 48 হয়ে যায়নি, আমরা দেখতেছিলাম একসময় ফারেনহাইট বেশি ছিল, তো ফারেনহাইট কমতে কমতে একটা সময় কি সেলসিয়াসের গড়েরও কি পিছনে পড়ে গেছে, ঠিক আছে? তো প্রথমে 5 কমছে, তারপর 10 কমছে, 20 কমছে, এরকম কমতে কমতেই তো এখানে আমরা গ্যাপটা দেখতেছি কত? 48। হুট করে তো 48-এ চলে যায়নি, তার মানে এখানে অবশ্যই কোনো একটা পয়েন্ট ছিল, যে পয়েন্টে আমাদের সেলসিয়াসটা ছিল বেশি, মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ছিল বেশি, ফারেনহাইটটা ছিল কম। আর এই ক্ষেত্রে তাদের পার্থক্যটা ছিল তোমার কত? 25। ওই যে আমরা আগের অঙ্কে যেটা আমি ধরে করছিলাম, এই যে এই পাশে যে আমরা অঙ্কটা ধরে করলাম যে F - C = 25, ঠিক আছে? মানে ফারেনহাইট মাইনাস হচ্ছে গিয়ে সেলসিয়াস সমান 25, মানে আমরা ধরে নিছি যে ফারেনহাইট সবসময় বেশি হবে। কিন্তু এই যে এখানে মাত্র যে আমরা অ্যানালাইসিস করলাম, এখানে অ্যানালাইসিস করে আমরা দেখতেছি না সবসময় যে ফারেনহাইট বেশি হবে এরকম না, কোনো একটা ক্ষেত্রে সেলসিয়াসও বেশি হতে পারে, এবং এইটা দিয়ে সেলসিয়াসটাকে বেশি ধরে আমরা নতুন আরেকটা ইকুয়েশন সাজাতে পারি। মানে ওই ম্যাথটাকেই আমরা হচ্ছে গিয়ে সেমভাবে সূত্র লিখে, ঠিক আছে, সেমভাবে সূত্র লিখে আমি এখানে তোমাদের এক্সট্রা আকারে লিখে দিই। তার মানে এই অঙ্কটা তুমি এই বাদ বাকি এখন আমি যেটা লিখে দেবো এটা তুমি নিজে করবা, ঠিক আছে? তাহলে ওই যে সূত্রটা, আগের ম্যাথটা আমরা আগের পেজে যেটা করলাম, আগের ম্যাথ সেম সূত্র লিখে, সেম সূত্র লিখে তুমি C-F = 25 এই ইকুয়েশন ধরে আবার সলভ করবা, ঠিক আছে? তাহলে দেখবা আরেকটা তাপমাত্রা পাবা, ঠিক আছে? তো এই দুইটাই হচ্ছে কি আমাদের সলিউশন, মানে আমাদের এই ম্যাথটা দুইটাভাবে করতে হবে, ঠিক আছে? জাস্ট একটা করলে কিন্তু তুমি হাফ মার্কস পাবা। ওকে, তারপরে বলছে কি এক রোগীর দেহের, তাহলে আমরা একটা নতুন মেথে চলে যাচ্ছি আর কি। এক রোগীর দেহের তাপমাত্রা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাথে মেপে 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। যদি ওই থার্মোমিটারে বরফ এবং বাষ্পবিন্দু যথাক্রমে 3 ডিগ্রি সেলসিয়াস এবং 160 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়, তাহলে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা নির্ণয় করো, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই দিকটা আগেই বলছিলাম যে আমাদের ত্রুটিপূর্ণ থার্মোমিটার যদি থাকে, তারপরেও কিন্তু হচ্ছে কি আমরা ওই যে থিটা স্টিম মাইনাস থিটা আইস, ঠিক আছে, অলওয়েজ আমরা হচ্ছে কি এটা প্রয়োগ করতে পারবো, ঠিক আছে? মানে আমাদের এই টাইপের যত ম্যাথ আছে এখন আমরা হচ্ছে পারবো, জাস্ট হচ্ছে গিয়ে সূত্র লিখবো, মান বসাবো, আমরা হচ্ছে গিয়ে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে মেপে 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেছে। তাহলে আমাদের থিটা ত্রুটিপূর্ণ লিখলাম, ধরো থিটা টি ত্রুটিপূর্ণ, জাস্ট তুমি অন্য কিছু দিয়েও প্রকাশ করতে পারো, ঠিক আছে? থিটা টি এটা লিখলাম, মাইনাস ওই যে ত্রুটিপূর্ণ যে থার্মোমিটার, ওই থার্মোমিটারের আইস পয়েন্ট, ধরো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের আইস পয়েন্ট, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের স্টিম পয়েন্ট মাইনাস ত্রুটিপূর্ণ থার্মোমিটার আইস পয়েন্ট, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে কোন স্কেলের সাথে হচ্ছে গিয়ে এটাকে কম্পেয়ার করে মাপা হয়েছে বলো তো? সেলসিয়াস স্কেলের সাথে 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। যদি ওই থার্মোমিটারে বরফ ওয়াশবিন্দু যথাক্রমে এত ভাঙিত হয়, তাহলে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের এখানে কম্পেয়ারটা অ্যাকচুয়ালি করতে হবে কি ফারেনহাইট স্কেলের সাথে কম্পেয়ার করতে হবে। তার মানে আমি এখানে যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে F মাইনাস ফারেনহাইট স্কেলে হচ্ছে গিয়ে আইস পয়েন্ট মানে 32, ফারেনহাইট স্কেলের হচ্ছে তোমার স্টিম পয়েন্ট মানে হচ্ছে 212, মাইনাস হচ্ছে আইস পয়েন্ট মানে হচ্ছে 32, ঠিক আছে? এটা তুমি ইচ্ছা করলে একসাথে 180 লিখে ফেলতে পারতা, সমস্যা ছিল না। তো আমরা এই যে এই সবগুলোর মান দেওয়া আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার আমি থিটা কত পাইছিলাম মানে তো দেওয়া আছে, আইস কত ছিল, স্টিম কত ছিল, সব দেওয়া আছে। এখন তুমি জাস্ট কী করবা, মান বসাবা। তাহলে চলো এটা আমি সলভ করে দিই এখন, আর বাদ বাকি এরকম যে আরও থাকে ওইগুলো তোমার নিজেরা সলভ করবা। তাহলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারে তোমার তাপমাত্রা পাওয়া গেছিলো 45 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার 45, এটা নির্দিষ্ট তাপমাত্রা, ওটা আমি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে পাইছি 45। আর ওই থার্মোমিটারে আমার আইস পয়েন্ট ছিল 3, এটা স্টিম পয়েন্ট ছিল 107 মাইনাস 3, আর এখানে হচ্ছে আমার এফ বের করতে হবে, F - 32/3,
এটা হচ্ছে 180, ঠিক আছে। ওকে, এখন তুমি হচ্ছে জাস্ট আর গুণন করে দাও বা ক্যালকুলেশন করে ফেলো। তাহলে 45 মাইনাস 3 মানে হচ্ছে তোমার 42, তাহলে 42 ইন্টু 180, তাহলে পাচ্ছি আমি 7560, আর ভাগ করে দেবো আমরা কত দিয়ে বলো তো, 104 দিয়ে। আমি একসাথে করে ফেলতেছি, তোমরা নিজেরা ক্যালকুলেশন করবা। তাহলে f মাইনাস 32, সুতরাং f মাইনাস 32 সমান আমরা পাচ্ছি 72.7, ঠিক আছে। সুতরাং f সমান কত হবে, f সমান হচ্ছে গিয়ে এই যে 32 এসে আরও যোগ হয়ে যাবে, ঠিক আছে, 32, তাহলে হচ্ছে 104.69, 104.69 বা 7, ঠিক আছে। তাহলে 7 ডিগ্রি ফারেনহাইট। এই হচ্ছে তোমার কাজ। অলওয়েজ তুমি জাস্ট একটা তিমেই, বেশি কিছু না, জাস্ট একটা কনসেপ্ট থিটা মাইনাস থিটা আইস বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস, এই কনসেপ্ট ইউজ করে তুমি সব ধরনের ম্যাথ সলভ করবা। ওকে, পরে কি আছে, একটি রোদ থার্মোমিটারকে বরফ বিন্দু, বাষ্পবিন্দু এবং উত্তপ্ত তরলে স্থাপন করলে রোদ যথাক্রমে 30, 41.3 এবং 34.5 ওহম পাওয়া যায়। ফারেনহাইট স্কেলে তরলের তাপমাত্রা নির্ণয় করো, ঠিক আছে। তার মানে এখন আমাদের হচ্ছে গিয়ে এটা 2 স্থির বিন্দু থার্মোমিটার আর কি, যে বরফ বিন্দু আছে, বাষ্পবিন্দু আছে, আর একটা নির্দিষ্ট তরলে আর কি স্থাপন করে ধরো একটা তাপমাত্রা পাওয়া গেছিল, ঠিক আছে। এই তাপমাত্রাটা তোমাকে বের করতে বলছে ফারেনহাইট স্কেলে। উত্তপ্ত তরল যেটা, এই তরলের তাপমাত্রাটা তোমাকে ফারেনহাইট স্কেলে বের করতে বলছে, ঠিক আছে, ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে বলছে। ওকে, তার মানে এখন আমাদের হচ্ছে গিয়ে এটার সম্পর্কটা কীভাবে তৈরি করবো বলো তো, দেখি কতটুকু মনে আছে। আমরা হচ্ছে এটা 2 স্থির বিন্দু থার্মোমিটার, আমাদের ওই যে পদার্থের যে বৈশিষ্ট্যটা, তাপমাত্রিক যে ধর্মটা, ঠিক আছে, তাপমাত্রিক যে ধর্মটা, এই ধর্মটাকে রোদের সাথে আমরা কম্পেয়ার করব, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু ফারেনহাইট স্কেলে নির্ণয় করতে হবে, ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রাটা হবে সেটাকে আমি ধরো হচ্ছে গিয়ে এফ বলে চিহ্নিত করলাম। তাহলে এফ স্কেলে নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 32, স্টিম পয়েন্ট 212, আইস পয়েন্ট 32, আর এই যে স্কেল, ঠিক আছে, স্কেলে তো আমি নামকরণ করছিলাম এই সংখ্যাগুলো। এখন আমাদের তাপমিতিক যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যগুলো আমি হচ্ছে এই পাশে লিখবো, ঠিক আছে। এটা স্কেলের সাথে তোমার বৈশিষ্ট্যর জন্য হতে পারে, স্কেলের সাথে স্কেলের সম্পর্কও হতে পারে, বালু স্কেলের সাথে ত্রুটিপূর্ণ, মানে যে কোনো ক্ষেত্রেই তুমি অলওয়েজ এটা সত্য। তার মানে আমাদের এখানে হচ্ছে গিয়ে কি, ওই যে তাপমিতিক যে ধর্ম বৈশিষ্ট্য, রোদ একটা বৈশিষ্ট্য হতে পারে, তো এই বৈশিষ্ট্যর সাথে হচ্ছে কি আমরা জাস্ট এটাকে কম্পেয়ার করবো, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে যে তাপমাত্রাটা, মানে উত্তপ্ত যে তরলটা ছিল, এই তরলের অবস্থায় আমাদের হচ্ছে গিয়ে তার যে মান ছিল, মানে তার যে হচ্ছে গিয়ে পার্টটা ছিল, সেটা হচ্ছে 30 ওহম, ঠিক আছে। ধরো আমি এই রুটটাকে, এটাকে আমি একটা রোদ থার্মোমিটার বলতেছি, যার একক দিছি হচ্ছে ধরো 30 ওহম, এটাই ধরো একটা তাপমাত্রা, ঠিক আছে। তার মানে আমাদের একটা নতুন থার্মোমিটার, ঠিক আছে, যে থার্মোমিটার আমি পার্ট পাচ্ছি 30, ঠিক আছে, মাইনাস ওই থার্মোমিটার আমার স্টিম পয়েন্ট কত, স্টিম পয়েন্ট মানে আমি হচ্ছে গিয়ে বরফ বিন্দু, আচ্ছা বরফ বিন্দুতে পাওয়া গেছিল 30, এটা 30টা বলে লিখছি। উত্তপ্ত তরলে স্থাপন করে কত পাওয়া গেছিল, 34.5, সরি 34.5, মাইনাস আইস পয়েন্ট 30, স্টিম পয়েন্ট 41.3, মাইনাস আইস পয়েন্ট 30। তোমরা যখন আরও বেশি প্র্যাকটিস করবা তখন এই যে এখানে বিয়োগ করে লিখতে হবে না, জাস্ট এক লাইনে হচ্ছে এই লিখে ফেলতে পারো। আমি তো এখানে হচ্ছে ভেঙে ভেঙে আর কি প্রতিটা লিখতেছি, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন থেকে এটা আমি আর করে দেবো না, এটা তোমরা হচ্ছে বাদ বাকিটা নিজেরা পরবর্তীটা হোমওয়ার্ক। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে দেখি কী আছে। পরবর্তী অংশ হচ্ছে একটা স্থির চাপ গ্যাস থার্মোমিটারে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে তো অলরেডি 2 স্থির বিন্দু থার্মোমিটার রিলেটেড হচ্ছে গিয়ে সূত্র এবং ম্যাথ দেখে ফেলছি, কিন্তু এখন তোমাদের দায়িত্ব হচ্ছে নিজেরা প্র্যাকটিস করা বই থেকে প্লাস অন্যান্য সোর্স থেকে। তো এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে এক স্থির বিন্দু থার্মোমিটার। এক স্থির বিন্দু থার্মোমিটারে তোমার যে হচ্ছে এই যে তাপমিতিক যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা পানির ত্রৈধবিন্দুর বৈশিষ্ট্য দেওয়া থাকবে, ঠিক আছে, পানির ত্রৈধবিন্দুর বৈশিষ্ট্য দেওয়া থাকবে, আর অন্য তাপমাত্রার হয়তো বৈশিষ্ট্য দেওয়া থাকবে, তোমাকে তাপমাত্রা বের করতে বলবে, অথবা অন্য তাপমাত্রায় ওই বৈশিষ্ট্যটার মান কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলবে। তো যেহেতু সমানুপাতিক সম্পর্ক ছিল, আর আমরা একটু আগে সূত্রটা হচ্ছে গিয়ে কিন্তু দেখে আসছি যে আমাদের এক স্থির বিন্দু থার্মোমিটারের জন্য আমাদের বৈশিষ্ট্যটা বা সূত্রটা কেমন হয়, সূত্র কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। তাহলে এখন আমরা কী করবো, জাস্ট হচ্ছে ওই সূত্রটা প্রয়োগ করে ম্যাথ করে ফেলবো। আচ্ছা, তাহলে ম্যাথটা হবে, আমরা চলো কোয়েশ্চেনটা দেখি। স্থির চাপ গ্যাস থার্মোমিটার, তার মানে এটা হচ্ছে স্থির চাপ একটা গ্যাস থার্মোমিটার, গ্যাসের আয়তন পানির ত্রৈধবিন্দুতে 4 × 10⁻⁴, ঠিক আছে, এবং
সালফারের স্ফুটনাঙ্কে এত, তো সালফারের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে বলছে তোমাকে। তাহলে সালফারের যে স্ফুটনাঙ্কটা সেটাকে আমি ধরলাম হচ্ছে ধরো টি কেলভিন, ঠিক আছে। সালফারের যে স্ফুটনাঙ্ক সেটাকে আমি কি ধরলাম, টি ধরলাম, ঠিক আছে, জাস্ট টি বিবেচনা করলাম। আর ত্রয়োদয় বিন্দুর যে তাপমাত্রাটা সেটাকে আমরা হচ্ছে গিয়ে টি নট বিবেচনা করি, ঠিক আছে। ত্রয়োদয় বিন্দুর যে তাপমাত্রাটা সেটাকে আমরা টি নট বিবেচনা করি। ওকে, তাহলে আমরা এই পাশে কি লিখব, এই যে এটাকে আমি যে সালফারের স্ফুটনাঙ্ক হচ্ছে বিবেচনা করছি, তাহলে এই তাপমাত্রায় যে বৈশিষ্ট্যটা, ঠিক আছে, এই বৈশিষ্ট্যটা আমরা লিখব উপরে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক মানে আমি এখানে যেটা লিখছি উপরে, এখানে হচ্ছে ওই বৈশিষ্ট্যটাই উপরে হবে, মানে সিমিলার সাইডে হবে আর কি, এটা উপরে ওইটা উপরে সিমিলার। যদি ব্যস্তানুপাতিক থাকতো তাহলে আমি এইটি এর যে হচ্ছে ভ্যালুটা, এটার যে বৈশিষ্ট্যটা এটা আমি নিচে লিখতাম। তো যেহেতু সমানুপাতিক আগে থেকে আমরা পড়ে আসছি আর সূত্র হচ্ছে আমরা পড়ে আসছি, ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি এখানে লিখবো কি, উপরে কি লিখবো, ওই যে স্ফুটনাঙ্কে যে বৈশিষ্ট্যটা, তাহলে বলছে সালফারের স্ফুটনাঙ্কে ওই যে আমাদের বৈশিষ্ট্য, এখানে বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্য, আয়তন বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে সালফারের স্ফুটনাঙ্কে তোমার আয়তনটা ছিল 1.02, আচ্ছা 1.0 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর ত্রয়োদয় বিন্দুতে বৈশিষ্ট্যটা কত ছিল, নিচে যেহেতু আমি ত্রয়োদয় বিন্দুর তাপমাত্রা লিখছি, তাহলে আমি নিচে লিখবো কি, ত্রয়োদয় বিন্দুতে বৈশিষ্ট্য, ত্রয়োদয় বিন্দুতে বৈশিষ্ট্য কত, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4, ঠিক আছে, এই তো ব্যাপারটা। ওকে, তাহলে এখান থেকে আমি এই টি এর মানটুকু নির্ণয় করবো যে টিটা আসলে কত, খুবই সিম্পল। আর টি নট অলওয়েজ মুখস্থ রাখবা 273.6, ঠিক আছে, পানির ত্রয়োদয় বিন্দুর যে তাপমাত্রা এটা অলওয়েজ 273.6, ঠিক আছে, কেলভিন স্কেলে। তাহলে টি সমান তোমার হচ্ছে, আমরা এটা চলো ক্যালকুলেট করে ফেলি, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো, সরি ক্যালকুলেটরটা চেঞ্জ করে নিয়ে দাঁড়াও। আচ্ছা 10.2 ভাগ হচ্ছে 4, আমাদের 2.55, আর 2.55 কি একসাথে লিখে ফেলি, হ্যাঁ 2.55 ইন্টু ওই যে 273.16 যে ছিল এটাই পাশে এসে গুণন হবে 273.16, ঠিক আছে। তাহলে 273.16, তাহলে আমরা এখানে পাবো অ্যাকচুয়ালি ফাইনালি গিয়ে 696 বা 697 লিখতে পারো, ঠিক আছে, 697 কেলভিন, ঠিক আছে, এই আর কি ব্যাপারটা। মানে তুমি যখনই এক স্থির বিন্দু বলবে তখন তুমি হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা বা হচ্ছে ত্রয়োদয় বিন্দুর তাপমাত্রা, ওই তাপমাত্রায় ওই বৈশিষ্ট্য বা হচ্ছে ত্রয়োদয় বিন্দুতে বৈশিষ্ট্য, সকল ইনফরমেশন দেওয়া থাকবে কোয়েশনে, জাস্ট হচ্ছে তুমি সলভ করবো, আর কোনো কিছু কাজেই না, ঠিক আছে, খুবই সিম্পলি সলভ করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা এক স্থির বিন্দু দেখে ফেলাম। তাহলে এক স্থির বিন্দুর যদি আমি সূত্রটা আবার একটু হচ্ছে সুন্দর করে লিখে দিই, তাহলে সূত্রটা হবে এরকম, টি থিটা ধরো একটা নির্দিষ্ট তাপমাত্রা বা হচ্ছে টি নট সমান হচ্ছে কি এক্স থিটা, এক্স মানে হচ্ছে তোমার বৈশিষ্ট্যটা বা হচ্ছে তোমার এক্স নট, নটটা হচ্ছে তোমার ত্রয়োদয় বিন্দুতে। ওকে, তাহলে আমরা চলো পরবর্তীতে দেখি কি আছে। তো তোমাকে বলছে একটি বস্তুর ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বনাম সেলসিয়াস স্কেলের তাপমাত্রা লেখচিত্রে অঙ্কন করো এবং রেখাটি সেলসিয়াস রেখার সাথে কত কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো, ঠিক আছে। তো লেখচিত্রটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাও নির্ণয় করো। তার মানে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের সরল রেখারও একটু কনসেপ্ট লাগবে, ঠিক আছে। সরল রেখার কনসেপ্টটা আসলে কি, যে আমাদের তোমাদের জন্য আমি আমার টেকনিক এবং হচ্ছে কি টেকনিক সিরিজে একটা প্লেলিস্ট দেখবা, টেকনিক সিরিজ এখানে গ্রাফ অ্যানালাইসিস নিয়ে হচ্ছে কি একটা ক্লাস আছে। তো তোমরা এই ক্লাসটা হচ্ছে ফলো করে ফেললে এই ব্যাপারটা নিজেরাই পারবা, ঠিক আছে। এই জন্য আমি এখানে যে খুব বেশি টাইম দেবো এরকম না। তো আমাদের সূত্রটা কী ছিল বলো তো, আমরা হচ্ছে গিয়ে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে যে হচ্ছে একটা সম্পর্ক পাইছিলাম, C/5 সমান তোমার হচ্ছে F মাইনাস 32/9, ঠিক আছে, 9। ওকে, তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, C সমান, আচ্ছা তোমাকে বলছে সেলসিয়াস স্কেলের ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বনাম সেলসিয়াস স্কেল। ওকে, তাহলে আমরা হচ্ছে যে কাজটা করব, কোনো একটা রেখা দেখতে কেমন হবে সেটা হচ্ছে কি আমরা ওই অক্ষ বরাবর যেটা নির্ণয় করতে মানে রাখতে বলছে, তোমাকে বলছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা বনাম সেলসিয়াস স্কেল। তার মানে আমাদের ফারেনহাইটটাকে আগে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে ফারেনহাইট স্কেলটাকে তোমাকে ওয়াই অক্ষে স্থাপন করতে বলছে, আর সেলসিয়াস স্কেল যেটা এটা হচ্ছে তোমাকে এক্স অক্ষে স্থাপন করতে বলছে। আমি জাস্ট এখানে রাফভাবে করে দিচ্ছি, তোমরা গ্রাফ অ্যানালাইসিস ক্লাসটা সলভ করে তারপরে এটা আবার হচ্ছে গিয়ে ইচ্ছা করলে ফলো করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে ওই যে
ফারেনহাইট মানে এফ যেটা, এফটাকে রিপ্লেস করে আমি ওয়াই বসায় দেবো। তাহলে আমি যে ওয়াই বসায় দিলাম, তাহলে ওয়াই মাইনাস 32/9, আর এখানে হচ্ছে আমাদের x/5, ঠিক আছে। তো আমরা ফাইনালি হচ্ছে এখান থেকে একটা ইকুয়েশন বের করতে চেষ্টা করবো। তাহলে ইকুয়েশনটা দেখতে কেমন হবে। ইকুয়েশনটা হবে তোমার 9 আমি সরাসরি হচ্ছে ওয়াইতে মানে একসাথে করে ফেলতেছি। তাহলে 9/5 এই 9টার কি পাশে উপরে উঠে চলে আসছে, 9/5x প্লাস হচ্ছে তোমার 32, ঠিক আছে। তাহলে দেখো এটা আসলে কিসের সমীকরণ, তুমি যদি গণিত পড়ে আসো তাহলে এটা তুমি সহজেই বুঝতে পারবা। এটা সরলরেখার একটা সমীকরণ, y=mx+c মানে একটা সরলরেখার সমীকরণ, ঠিক আছে। তো তোমাকে আসলে এটাই বের করতে বলছিল বা ওই গ্রাফটাই অঙ্কন করতে বলছিল, বলছে লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে। তাহলে লেখচিত্রটা হবে একটা সরলরেখা, ওই সরলরেখার ডালটা হবে 9/5 মানে হচ্ছে গিয়ে একটা পজিটিভ ডাল, আর ডালটা 1.8, 9কে 5 দ্বারা ভাগ করলে 1.8 মানে 2 এর কাছাকাছি। তাহলে হচ্ছে গিয়ে আমরা এরকম একটা রেখা পাবো, যে রেখার ডাল হবে প্রায় 2, আমি ধরলাম হচ্ছে গিয়ে মোটামুটি খাড়া একটা রেখা, পজিটিভ রেখা অলওয়েজ হচ্ছে গিয়ে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে কোনো একটা রেখার ডাল যদি পজিটিভ হয় তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে, সে হচ্ছে একটা সূক্ষ্মকোণ উৎপন্ন করবে 90 থেকে ছোট, ঠিক আছে এরকম। আর mx+c যেটা, সি তোমাকে কি বলতেছে, অয়ক্ষের ছেদক, তার মানে এই রেখাটা তোমার অয়ক্ষ থেকে 32 অংশ ছেদ করতেছে। এই যে অয়ক্ষ থেকে কত অংশ ছেদ করতেছে, 32 পরিমাণ একক ছেদ করতেছে। তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে তোমার 0,32, মানে এই পয়েন্টে তোমার x এর মান 0 কিন্তু y এর মান 32, মানে আমরা জাস্ট হচ্ছে রাফভাবে এরকমভাবে অঙ্কন করছি। তো তোমাকে কী বের করতে বলছি, লেখচিত্র অঙ্কন করতে বলছে, লেখচিত্র আমরা অঙ্কন করলাম। তোমরা এই ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমরা গ্রাফ অ্যানালাইসিস ক্লাসটা দেখবা, আর সরলরেখা মানে গণিতের একটু হচ্ছে নলেজ থাকা লাগবে আর কি, এটা কমপ্লিটলি বোঝার জন্য। আচ্ছা, তারপরে এই রেখাটার কত কোণ উৎপন্ন করে বলছে সেলসিয়াস রেখার সাথে। তাহলে সেলসিয়াস রেখা কোনটা ছিল, কটা ছিল তোমার সেলসিয়াস রেখা, মানে আমি এই পাশে হচ্ছে সেলসিয়াস বসাইছি আর এই পাশে হচ্ছে গিয়ে ফারেনহাইট বসাইছি, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে সেলসিয়াস রেখার সাথে কত কোণ উৎপন্ন করবে, তাহলে এই কোণটা উৎপন্ন করতেছে। তাহলে এই যে কোণটা, এই কোণের টেন অনুপাতকে আমরা কি বলি, ডাল বলি। তাহলে এই কোণটাকে আমি থিটা দিয়ে চিন্তা করি, তাহলে টেন থিটা আমরা বলতে পারি 9/5, ঠিক আছে। তার মানে আমাদের কত কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে তোমার টেন ইনভার্স 9/5, তার মানে আমরা এখানে দেখতেছি প্রায় 60 ডিগ্রি, ঠিক আছে, প্রায় 60 ডিগ্রি। সুতরাং থিটা সমান 60.61 ডিগ্রি, 60.9 বা হচ্ছে গিয়ে 61 ডিগ্রি আমি লিখলাম, ঠিক আছে। তাহলে উৎপন্ন কোণ কত হয়ে গেছে, 61 ডিগ্রি আমরা নির্ণয় করে ফেলছি। আর তোমাকে বলছিল ছেদবিন্দুগুলা, তাহলে আমরা দেখলাম যে হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার 0,32। তুমি যদি এই পয়েন্টটা বের করতে চাও তাহলে ওই যে ইকুয়েশন, যেহেতু এই পয়েন্টটা x অক্ষের উপর অবস্থিত, তাহলে y এর মান 0 হবে। তাহলে তুমি এখানে y এর মানটা 0 বসায় দাও। তাহলে y এর মান তুমি যদি 0 বসায় দাও তাহলে পাবা হচ্ছে গিয়ে 32, এই পাশে চলে আসবে, তার মানে হচ্ছে -32, আমি এক মুখে মুখে করে ফেলতেছি, ঠিক আছে। 32 এই পাশে -32, এটা তো 0, y এর মান 0, 5 এই পাশে এসে গুণন হবে, তাহলে -32 গুণন 5 ভাগ হচ্ছে গিয়ে তোমার 9, তার মানে এটা হবে তোমার 32 গুণন 5 ভাগ হচ্ছে তোমার 9, তাহলে এটা তোমার -17.78। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হবে তোমার -17.78, ঠিক আছে। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি, y = 0 বসালে x = -17.78, y = 0 বসালে। সরলরেখার জন্য তুমি এই ব্যাপারটা একটু মাথায় রাখতে পারো। তোমাকে যদি বলা হয় একটা সরলরেখা x অক্ষ এবং y অক্ষকে কত অক্ষকে ছেদ করতেছে, তাহলে তুমি দুইভাবে প্রকাশ করতে পারো। একটা হচ্ছে x/a প্লাস হচ্ছে y/b সমান 1, এই ফর্মেটে নিয়ে x এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে x এর ছেদক, y এর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে y এর ছেদক। আর আরেকটা হচ্ছে আরো নিয়ম, তোমাকে যদি x এর ছেদক বের করতে বলা হয়, y এর মান 0 বসায় দিবা। এই যে যেরকম আমরা x এর ছেদক বের করছি, y এর মান 0 বসায় দিছি। ঠিক একইভাবে তোমাকে যদি বলা হয় x এর ছেদক কত, তাহলে আমরা হচ্ছে y এর ছেদক কত, তাহলে আমরা হচ্ছে x এর মান 0 বসায় দেবো, ঠিক আছে। তো এই ফর্মেটটা ফলো করতে পারো আর কি। ওকে, আমাদের হচ্ছে আরেকটা ম্যাথ মনে হয় বাকি আছে, তো চলো আমরা সেই ম্যাথটা একটু দেখি। আমরা মাত্র দেখলাম বিভিন্ন স্কেলের মধ্যেকার সম্পর্ক। এখন যেটা দেখবো সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য বিষয়ক, ঠিক আছে। মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে যদি একটা তাপমাত্রার পার্থক্য থাকে এত, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে তোমার কি ফারেনহাইট স্কেলের পার্থক্যটা কত হবে। তো সূত্রটা হচ্ছে কি আর নতুন কোনো সূত্র না, আমি হচ্ছে তোমাদের ওই যে কিছুক্ষণ আগে যে সূত্রগুলো আমি হচ্ছে কি লিখছি, এই সূত্রগুলোর মাধ্যমে তোমাদের এই ব্যাপারটা হচ্ছে কি দেখিয়ে দিতে চেষ্টা করি, ঠিক আছে। আর নতুন মানে এইগুলোর প্রমাণ আর দেখানোর দরকার নেই, কারণ তোমরা এগুলো এখন আশা করি পারবা, ঠিক আছে। তাহলে আমাদের যে ব্যাপারটা ছিল এখানে,
আমাদের সূত্রটা ছিল সি বাই 5 এফ মাইনাস 32/9 কে মাইনাস 273 বাই আবার 5। তাহলে দেখো আমি যদি বলি আমাদের হচ্ছে আইস পয়েন্ট থেকে আমি যাত্রাটা শুরু করছি, আমি যে তাদের যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে ধরো আইস পয়েন্ট থেকে যাত্রা শুরু করে একটা তাপমাত্রা আমি কাউন্ট করলাম, যে তাপমাত্রাটা ধরো হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলে হয়েছে সি, ফারেনহাইট স্কেলে হয়েছে এফ, কেলভিন স্কেলে হচ্ছে গিয়ে কে। এখন আমি যদি বলি তাপমাত্রার পার্থক্যটা কোন স্কেলে কত হয়েছে, তাহলে সেলসিয়াস স্কেলে 0 থেকে শুরু করে আমি সিতে গেছি, তাহলে পার্থক্য কত? C-0 না? তার মানে কি C-0 যে সংখ্যাটা, এটাকে আমি চাইলে কি বলতে পারি? ডেল সি বলতে পারি, মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য। আমি শুরু করছিলাম মানে আইস পয়েন্ট থেকে শুরু করছিলাম, মানে ফারেনহাইট স্কেলে 32 থেকে শুরু করছিলাম, ফাইনালি গিয়ে আমি তাপমাত্রা পাইছি এফ। তাহলে আমি বলি যদি ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রার পার্থক্যটা কত, তাহলে এটা কত হবে? ডেল এফ হবে না? ডেল এফ, কারণ আমি হচ্ছে গিয়ে 32 থেকে যাত্রা শুরু করে ফাইনালি এফে গেছি, তাহলে পার্থক্য কত? F-32। তাহলে এই যে F-32টাকে আমরা কি বলতে পারি? ডেল এফ বলতে পারি। আমি স্টার্ট করছিলাম 273 থেকে, তাপমাত্রা বাড়াতে বাড়াতে আমি কেতে গেলাম, তাহলে আমি যদি বলি এখানে তাপমাত্রার পার্থক্যটা কত হয়েছে, তাহলে ফাইনালি আমি গেছি কেতে, আর শুরু করছিলাম 273 থেকে, তাহলে K-273টাকে আমি কি বলতে পারি? ডেল কে বলতে পারি। ঠিক আছে, তাহলে ডেল কেটা হচ্ছে আমাদের K-273। তার মানে এই যে আমাদের আগের যে সূত্রটা ছিল, এই সূত্রটায় সি যেখানে ছিল, এই সি এর সামনে আমি ডেল সি লিখলাম, F-32 যেটা ছিল আমি এটাকে রিপ্লেস করে ডেল এফ লিখলাম, K-273 যেটা ছিল এটাকে আমি ডেল কে লিখলাম। ঠিক আছে, তো এটা যদি লিখি তাহলে এটা হচ্ছে বিভিন্ন স্কেলের তাপমাত্রার পার্থক্য বিষয়ক সূত্রটা হয়ে যায়। তাহলে এই সূত্রটা হয়ে যায় কি? বিভিন্ন স্কেলের তাপমাত্রার পার্থক্য বিষয়ক। এটা যে এভাবেই করতে হবে এরকম না, ভেঙে ভেঙেও করা যায়। আমি এই অঙ্কটা সলভ করার মাধ্যমে তোমাদের বোঝাবো। বলছে একটি বস্তুর তাপমাত্রা 5 মিনিটে 70 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ঠিক আছে, মানে সেলসিয়াস স্কেলে তোমার 70 ডিগ্রি সেলসিয়াস থেকে কি 50 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে, মানে তাপমাত্রা কমে গেছে কত? 20 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। আচ্ছা, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নেমে আসার হার কত? তার মানে আমাদের 5 মিনিটে এই তাপমাত্রার পার্থক্যটা হয়েছে, তো তাপমাত্রা নেমে আসার হার তোমাকে বের করতে বলছে। তো হার মানে হচ্ছে একক সময়ে, তো আগে আমরা হচ্ছে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কমছে কত সেটা আগে আমরা নির্ণয় করি। তো আমরা এই কাজটাকে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে গিয়ে আমরা আগে যতটুকু পড়ছিলাম ততটুকু দিয়েই, মানে হচ্ছে ভেঙে ভেঙে আর কি। তো সেলসিয়াস স্কেলে 70 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রাটা, এটা এফ স্কেলে কত হবে? তো এটাকে আমি বললাম F1। ঠিক আছে, বা এফ ইনিশিয়াল। 50 ডিগ্রি সেলসিয়াসে যে নেমে আসছে এটাকে আমি হচ্ছে ওই যে C/5 = F-32/9, মানে 50 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে কত হবে এটাও আমি নির্ণয় করলাম, এটাকে আমি নাম দিলাম হচ্ছে গিয়ে এফ ফাইনাল। তো কতটুকু কমছে, ঠিক আছে, ডেল এফটা আমি নির্ণয় করার জন্য এরকমভাবে করতে পারি, এফ ফাইনাল মাইনাস হচ্ছে তোমার এফ ইনিশিয়াল। ঠিক আছে, তো এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে মাত্র আমরা যেটা শিখলাম, মাত্র আমরা কোনটা শিখছি? ওই যে জাস্ট আমরা হচ্ছে ডেল সি বসায় দেবো। আমরা এখন এই নিয়মটাই ফলো করবো, যে ডেল সি ভাগ এফ সমান হচ্ছে তোমার ডেল C/5 সমান হচ্ছে ডেল F/9। তাহলে আমরা ডেল এফটা নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে আমাদের ডেল এফ হবে সমান হচ্ছে কি তোমার 9 × ডেল সি কত? 20। তাহলে 20 বাই হচ্ছে তোমার 5, এই আর কি ব্যাপারটা। তাহলে তোমার 180/5, 180/5, তাহলে হচ্ছে তোমার 34, তাহলে তোমার 34 ডিগ্রি ফারেনহাইট। মানে তোমার এই যে তাপমাত্রার পার্থক্যটা হয়েছে এটা হচ্ছে তোমার 36 ডিগ্রি ফারেনহাইট পার্থক্যটা হয়েছে ফারেনহাইট স্কেলে। তো এটা আর কি তুলনামূলক ইজি, তুমি এরকমভাবে যদি করতা তাহলে হচ্ছে তোমার হয়তো এটা একটা ফারেনহাইট স্কেলে মান পাইতা, এটা একটা মান পাইতা, বিয়োগ করে আসলে এই 36ই পাইতা। ঠিক আছে, তো তোমাকে যেহেতু হার বলছে তো এখন বাদবাকিটা তুমি নিজেই করতে পারবা। সুতরাং হার সমান হচ্ছে গিয়ে একক সময় আর কি। তাহলে 34 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ হয়েছে তোমার 5 মিনিটে। তাহলে আমি যদি একক সেকেন্ডে বলি তাহলে 5 × 60 মানে 300। ঠিক আছে, তাহলে 36/300, তাহলে তোমার 0.12 ডিগ্রি ফারেনহাইট পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি এখন তুমি হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে লেকচারটা ছিল, লেকচার টপিক তাপমাত্রা, থার্মোমিটার এবং থার্মোমিটার রিলেটেড ম্যাথ, তুমি যদি হচ্ছে গিয়ে পুরো ক্লাসটা ভালো করে ফলো করো এবং হচ্ছে পজ দিয়ে মনোযোগ দিয়ে হচ্ছে গিয়ে অনুধাবন করতে চেষ্টা করো, তাহলে আশা করি এই রিলেটেড যে কোনো ম্যাথ আশা করি এখন সঠিকভাবে করতে পারবো। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আবারও দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।